আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশনটা একবার পুরোটার বেসিক কনসেপ্টটা তৈরি করার চেষ্টা করছি তোমাদের মধ্যে, পুরোটাই বুঝে নেব। একটুখানি ধৈর্য ধরে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মন দিয়ে শুনবে। আচ্ছা দেখো, রিপ্রোডাকশন মানে বুঝতেই তো পারছো যে জনন। তাহলে ইট ইজ দ্য প্রোডাকশন অফ অফস্প্রিং। তোমরা জানো যে এটা একটা অপত্য তৈরির প্রক্রিয়া। অফস্প্রিং মানে বাংলায় হলো অপত্য। ফর কন্টিনিউটি অফ জেনারেশন, মানে জেনারেশনটা যেন বরকরার থাকে বা তার একটা কন্টিনিউটি যেন মেনটেন থাকে, তার জন্য আমাদের রিপ্রোডাকশন বা অপত্য পরবর্তী জেনারেশনে যেন জন্মায়, তার যে প্রসিডিওর তাকে বলে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের মধ্যে যে ঘটনাগুলো ঘটে বা যে সায়েন্টিফিক টার্মিনোলজি গুলোর সঙ্গে আমাদের পরিচিত হতে হবে, তার মধ্যে প্রধান হলো গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে আর কিছুই নয়, গ্যামেট ফর্মেশন। আমরা ছোটবেলা থেকে মেল গ্যামেট ফিমেল গ্যামেট শুনে এসেছি, তাহলে এই যে গ্যামেট ফর্মেশন এটাই হলো গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিসের দুটো হয়, মেল গ্যামেট ফর্মেশন মানে কি স্পার্ম ফর্মেশন, ফিমেল গ্যামেট ফর্মেশন মানে ফর্মেশন অফ ওভা। তাহলে স্পার্ম ফর্মেশনকে বলে স্পার্মাটোজেনেসিস, আর ওভা বা ওভাম বা ডিম্বাণু ফর্মেশনকে বলে উজেনেসিস। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে এই যে স্পার্ম আর ওভাম এটাই হলো একাধারে, এটা হলো মেল গ্যামেট, এটা হলো ফিমেল গ্যামেট। এই মেল আর ফিমেল গ্যামেট যদি ফিউশন হয় তাহলেই তৈরি হয় কি জাইগোট। মেল আর ফিমেল গ্যামেটের ফিউশন হলে তৈরি হবে জাইগোট। জাইগোটটা মেল আর ফিমেল গ্যামেটের ক্রোমোজোম নাম্বার কি ছিল? ANN। জাইগোটে কি হলো? ক্রোমোজোম নাম্বার হয়ে গেল 2N। এরপর এই জাইগোটটা দেখো, একটা থেকে দুটো সেল, দুটো থেকে 4টে, এইভাবে ক্রমান্বয়ে কিন্তু ব্লাস্টোসিস্ট হবে। মানে জাইগোট তো একটা সেল। তাহলে আমরা এতক্ষণ যা জানলাম সেটা হলো মেল আর ফিমেল গ্যামেট মিলিত হয়ে তৈরি হচ্ছে জাইগোট। এবার জাইগোট থেকে মানে আমরা যখন মাদার উম্বে একটা জলজ্যান্ত স্মল বেবি হিসাবে ছিলাম, জাইগোট থেকে যে এই বেবি ফর্মেশন, জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা হয়ে আস্তে আস্তে তার অঙ্গ প্রত্যঙ্গ বা ইন্টারনাল অর্গান সিস্টেম তৈরি হতে থাকে। তার মানে এই জাইগোটটা একটা সেল থাকলে হবে না, সেইটাকে বিভাজিত হতে হতে একটা থেকে দুটো, চারটে থেকে 8টা, 16টা, 32টা, এইভাবে ফর্মেশন হতে হতে হাত পা বা অন্যান্য অঙ্গের সৃষ্টি হয়। তাহলে জাইগোট থেকে সৃষ্টি হচ্ছে কিন্তু ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, মানে তারই একটা পর্যায়। এই যে অ্যাটাচমেন্ট অফ ব্লাস্টোসিস্ট, এই যে জাইগোটটা ব্লাস্টোসিস্টে ফর্মেশন হলো, জাইগোট থেকে ফর্মেশন হলো ব্লাস্টোসিস্ট, এইটা ইউটেরাইন মেমব্রেনের এন্ডোমেট্রিয়ামের মধ্যে থাকে। আচ্ছা চলো এবার আমরা আগে একটু পিছিয়ে গিয়ে দেখি, তাহলে সুবিধা হবে। এখান থেকে শুরু করছি। প্রত্যেকে দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা হলো ফিমেল এক্সক্রিটারি জেনিটালিয়া বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। এখান থেকে আমি শুরু করি। আমরা প্রত্যেকেই ফিমেল, তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা আমাদের প্রথমে জানা দরকার। তারপর আস্তে আস্তে আমি মানে এটা এক্সটার্নাল অর্গান, আস্তে আস্তে আমি ইন্টারনালের দিকে প্রবেশ করব। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের উপরের অংশটা একটা মাংসল প্যাডের মতো অংশ রয়েছে, তাকে বলে মন্স পিউবিস। এখান থেকেই কিন্তু হেয়ার গ্রোথ হয়, মানে এটা একটা মাংসল অংশ উঁচু মতো। এখানে একটা কুশন লাইক স্ট্রাকচার, কুশন অফ ফ্যাটি টিস্যুস কভার্ড উইথ স্কিন অ্যান্ড পিউবিক হেয়ার। এখান থেকে কিছু হেয়ার বেরোয়। এরপরে যদি আমি ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গানটাকে দেখি, তাহলে দেখবো কি লিবিয়া মেজোরা। এটা একটা এরকম ফ্ল্যাপের মতো অংশ, কতগুলো ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার দিয়ে তৈরি। তাহলে তার বাইরের অংশটা হলো লিবিয়া মেজোরা। তারপরের অংশটা যদি যাই, তারপরেরটাই ঠিক লিবিয়া মাইনোরা। মানে ফ্ল্যাপের সব একদম বাইরের দিকের যে ফ্ল্যাপটা তাকে বলে লিবিয়া মেজোরা, আমাদের প্রত্যেকেরই আছে, এটা বুঝতে পারছো। তার ভেতরের দিকের অংশটা হলো লিবিয়া মাইনোরা। ঠিক
আছে। এবার এই লিবিয়া মাইনরার উপর দিকে একটা এরকম উঁচু মতো অংশ থাকে, লিবিয়া মাইনরার উপর দিকে, তাকে বলে ক্লাইটোরিস। ঠিক আছে, ক্লাইটোরিসের নিচে দুটো পোর থাকে, দুটো ছিদ্র। ক্লাইটোরিসের নিচে দুটো ছিদ্র থাকে, এই একটা আর এটা হলো সেকেন্ডটা। প্রথম ছিদ্রটাকে বলে ইউরেথ্রাল ওপেনিং, মানে এইটা দিয়ে ইউরিন পাস হয়, ইউরেথ্রাল ওপেনিং। আর পরের যে ছিদ্র তাকে বলে ভ্যাজাইনাল ওপেনিং, এটা হলো ভ্যাজাইনাল ওপেনিং। মানে এখান থেকেই অ্যাকচুয়ালি সিমেন ফিমেল বডিতে ঢোকে, সিমেন মানে হলো বীর্য ফিমেল বডিতে ঢোকে। আর উপরের ছিদ্রটা দিয়ে ইউরিন পাস হয়। আমাদের এটা আমি বোঝাচ্ছি ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের এক্সটার্নাল পার্ট, এক্ষেত্রে এই দুটো ছিদ্র আছে। কিন্তু ইন কেস অফ মেল ওদের কিন্তু ইউরিন ডিসচার্জ আর সেক্স অর্গানের নামে যে পোরটা, ওই দুটো পোর মিলিয়ে কিন্তু একটা পোর, সিঙ্গেল পোর। কিন্তু ইন কেস অফ ফিমেল, এটা যেহেতু ফিমেল, এদের ক্ষেত্রে কিন্তু দুটো পোর আলাদা আলাদা আছে। প্রথমটা ইউরেথ্রাল ওপেনিং, এটা দিয়ে মূত্র ত্যাগ করা হয় বা ইউরিনেশনের জন্য দায়ী। আর পরেরটা হলো সেক্সুয়াল অর্গানের জন্য দায়ী বা ভ্যাজাইনাল ওপেনিং। বোঝা গেছে? এই যে ভ্যাজাইনা, তার উপরে একটা পর্দা থাকে, এই ভ্যাজাইনার উপরে একটা পর্দা থাকে, তাকে বলে হাইমেন। অনেক ক্ষেত্রে এই হাইমেন ভার্জিনিটির জন্য দায়ী, কিন্তু সেটা প্রকৃতপক্ষে ঠিক না। মানে ভ্যাজাইনা মানে যে ছিদ্রটা, তার উপরে একটা কভারিং থাকে, তাকে বলে হাইমেন। এই হাইমেনটা সাইক্লিং করলে, সুইমিং করলে, কোনো কোনো সময় মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, জোরে হাঁটলে, লাফালে এই হাইমেনটা নষ্ট হয়ে যায়। এই হাইমেন নামে যে পর্দাটা, ভ্যাজাইনার উপর যে পর্দাটা থাকে, তাকে বলে হাইমেন। এই হাইমেনটা কোনো কোনো সময় নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে বা আমরা কুসংস্কারাচ্ছন্ন মানুষদের কাছ থেকে শুনি যে এই হাইমেন পর্দা যদি কোনো ফিমেলের না থাকে, তার সে নাকি ভার্জিন নয়, মানে তার নাকি মানে নারীত্ব বজায় নেই। কিন্তু সেটা নয়, সেটা একদমই ভুল কনসেপ্ট। এটা কিন্তু বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য নষ্ট হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই হাইমেন, আবার কারো কারো ক্ষেত্রে দেখাই যায় না, বা অনেক ছোট তৈরি হয়, বা দেখাই যায় না, বা তার অজান্তেই এই পর্দাটা ছিঁড়ে যায়। এই পর্দাটা অ্যাকচুয়ালি যখন পেনিস সেই ভ্যাজাইনা দিয়ে প্রবেশ করবে না, তখন যে একমাত্র ছিঁড়বে তা নয়, এই পর্দাটা কিন্তু যে কোনো কারণেই ছিঁড়ে যেতে পারে। তাহলে ভ্যাজাইনার উপরে যে পর্দা, তাকে বলে হাইমেন। তাহলে ইন সাম ওমেন হাইমেন পারসিস্ট ইভেন আফটার, মানে পারসিস্ট করতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে হাইমেন নট এ লেভেল ইন্ডিকেটর অফ ভার্জিনিটি অর সেক্সুয়াল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, মানে তার ক্ষেত্রে প্রথম যে পেনিসটা প্রবেশ করছে, তাই জন্য তার হাইমেনটা ইনট্যাক্ট থাকবে এরকমটা নয়। ফিজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য কিন্তু তার হাইমেন নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য যে তার ভার্জিনিটি নষ্ট হচ্ছে এরকম কনসেপ্টটা সম্পূর্ণ মিস কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। আর ক্লাইটোরিস এই পুরো, তাহলে আমরা যে এখান থেকে পেলাম সেটা হলো ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া, মানে বাইরে থেকে আমি এক্সটার্নাল জেনিটাল অর্গান হিসাবে যেটা দেখছি তার বিভিন্ন পার্ট। তাহলে আরেকবার বলে দিচ্ছি, উপর দিকে যে কিছু হেয়ার লাইক স্ট্রাকচার সমন্বিত একটা মাংসল অংশ, কুশন লাইক, সেটাকে বলছে মন্স পিউবিস। তারপর ফ্ল্যাপ লাইক অংশগুলোতে যদি আসি, বাইরের সব থেকে বাইরে হলো লিবিয়া মেজোরা, তার ভেতরে হলো লিবিয়া মাইনোরা, আর উপরের দিকে একটা উঁচু মতো অংশ থাকে, তাকে বলে ক্লাইটোরিস। আর তার নিচে একটা পোর থাকে, সেটা হলো ইউরেথ্রাল ওপেনিং, এটা দিয়ে ইউরিন ডিসচার্জ হয়। এবং তার নিচে যে পোরটা, এখান থেকেই সিমেন পেনিস দ্বারা, মেল রিপ্রোডাক্টিভ অর্গান পেনিস দ্বারা এখানেই কিন্তু সিমেন প্রবেশ করে, বা স্পার্ম এখান দিয়েই কিন্তু ফিমেলের বডিতে ঢোকে। তাহলে এটা হলো ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া। এটা কি প্রত্যেকে বুঝতে পেরেছো না কোনো অসুবিধা আছে? না ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। এরপরে চলে আসি, এই যে অর্গানটা দেখলে, এই যে ভ্যাজাইনাল ওপেনিং,
ভ্যাজাইনাল ওপেনিং, এই ভ্যাজাইনাল ওপেনিং এর সঙ্গেই এর পরবর্তীকালে আমি যে অংশটা দেখাবো সেইটা যুক্ত, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। মানে এই ভ্যাজাইনাল ওপেনিং হয়েই আমার ইউটেরাস, মানে এটা তো বাহ্যিকভাবে বাইরে থেকে দেখতে পাচ্ছি, এবার যদি আমি পেটের মধ্যে মানে ইন্টারনাল অর্গানে প্রবেশ করি, মানে এইটুকু অর্গান আমরা কিন্তু শুধুমাত্র বাইরে থেকে দেখতে পাচ্ছি, এবার যদি ইন্টারনাল অর্গানে প্রবেশ করি তাহলে দেখতে পারবো ইউটেরাসকে। এখন বাইরে থেকে কিন্তু কোনো ইউটেরাস দেখতে পাচ্ছি না, তাহলে এইবার আমি এই ভ্যাজাইনা থেকে ভেতরের দিকে প্রবেশ করছি। ভ্যাজাইনা থেকে ভেতরের দিকে প্রবেশ করলে আমি কি দেখবো সেটাই এই ছবিতে দেখানো হচ্ছে। এবার দেখো এই যে ভ্যাজাইনা, এখানে ভ্যাজাইনা ছিল, ভ্যাজাইনা থেকে ভেতরের দিকে, এই যে দেখতে পাচ্ছ ভ্যাজাইনা, ভ্যাজাইনা থেকে এবার আমি ভেতরের দিকে প্রবেশ করছি। এই অর্গানগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, মানে এগুলো তল পেট বা লোয়ার অ্যাবডোমিনাল পজিশনে রয়েছে। সেখান থেকে যদি আমি ভেতরে প্রবেশ করি কি দেখব, এই ভ্যাজাইনা দিয়েই দেখতে পাচ্ছ যে স্পার্মটা মেনলি ঢোকে, দেখতে পাচ্ছ এখান থেকে স্পার্ম ভ্যাজাইনা থেকে ঢুকছে। আচ্ছা, ভ্যাজাইনা থেকে যদি আমি ঢুকি তাহলে পাবো সার্ভাইকাল ক্যানেল, এই যে ক্যানেলের মতো অংশটা হলো সার্ভাইকাল ক্যানেল, তারপর এই যে অংশটা এটাকে বলে সার্ভিক্স, তাহলে ভেতরের অংশটা হলো ক্যানেল, সার্ভাইকাল ক্যানেল, আর তার বাইরের যে অংশটা এটা হলো সার্ভিক্স, ঠিক আছে। এরপর যদি আমি এই মধ্যবর্তী অংশে যাই, এখানে তিনটে লেয়ার দেখতে পাবো। তিনটে লেয়ার কি, পেরিফেরি, তার থেকেই এসছে পেরিমেট্রিয়াম, বাইরের একদম সম্পূর্ণ বাইরের, মানে এটাই হচ্ছে ইউটেরাস, এটাই হচ্ছে ইউটেরাস। ইউটেরাস তিনটে লেয়ার নিয়ে তৈরি, বাইরে হলো পেরিমেট্রিয়াম, এটা তার থেকে একটু ভেতরে মায়োমেট্রিয়াম, এবং তার থেকে আরো ভেতরে হলো এন্ডোমেট্রিয়াম, এই তিনটে লেয়ার। তাহলে এটা হলো পেরি, এটা মায়ো, এটা এন্ডোমেট্রিয়াম, এই নিয়েই তৈরি হয়েছে, এই পজিশনটাকে বলে ইউটেরাস। তাহলে এক্সটার্নাল জেনিটালিয়াটা আমরা দেখেছি, সেখান থেকে ভ্যাজাইনা দিয়ে যদি আমি প্রবেশ করি পেয়ে যাব এই অর্গানটা হলো ইউটেরাস। এবার ইউটেরাস থেকে দু প্রান্তে দুটো নালী বেরিয়েছে, এই নালীটাই হলো ফ্যালোপিয়ান টিউবিউল। এই যে নলাকার অংশটা দেখতে পাচ্ছ দুই দিকে, এটাই হলো এই যে নলাকার অংশ, এটা হলো একটা ফ্যালোপিয়ান টিউবিউল, এটাও হলো একটা ফ্যালোপিয়ান টিউবিউল। ফ্যালোপিয়ান টিউবিউলের নিচে এই ডিম্বাকার যে অংশটা দেখতে পাচ্ছ এটা হলো ওভারি। তাহলে দুদিকে দুটো ফ্যালোপিয়ান টিউবিউল আছে এবং তার নিচে দুটো কি আছে, ওভারি, তার নিচে দুটো ওভারি আছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে আমাদের যে মেনস্ট্রুয়েশন সাইকেল হয় প্রত্যেক মান্থে 28 থেকে 30 দিন অন্তর, বা কারো কারো 25 দিন অন্তর, বইয়ের পরীক্ষার সুবিধার্থে 28 দিনটাকেই আমি মেনটেন করব, মানে শরীর অনুযায়ী এটা কারো কারো ক্ষেত্রে ভ্যারি করে, কিন্তু 28 দিন অন্তর অন্তর আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেল হয়। মেনস্ট্রুয়েশন সাইকেল মানে কিছুই নয়, এটা হলো এই যে আমাদের দেখতে পাচ্ছ যে এন্ডোমেট্রিয়াম, এই যে এন্ডোমেট্রিয়াম যে এই লেয়ারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, মানে ব্লাড শেডিং এর মাধ্যমে এই লেয়ারটা খণ্ড বিখণ্ড হয়ে ব্লাড শেডিং এর মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসে, এটাই হলো মেনস্ট্রুয়েশন সাইকেল। সঙ্গে সঙ্গে আরো কি বেরিয়ে আসে সেটা আমরা স্টেপ ওয়াইজ যাব। এই ওভারিতে সেকেন্ডারি উসাইট, এই ওভারির মধ্যে প্রথম থেকে যদি আমি এখানেই, ঠিক আছে এখানেই বলে দিই, এই ওভারির মধ্যে অনেকগুলো লোবিউল আছে, আর এখানে বিভিন্ন ফলিকিউলার সেল আছে। প্রত্যেকটা ওভারিতে, মানে এইটা একটা ওভারি, এইটা একটা ওভারি, প্রত্যেকটা ওভারিতে অনেকগুলো করে ফলিকিউলার সেল আছে। আমরা যে ছোট থেকে বড় হয়েছি, অ্যাডোলেসেন্স পিরিয়ডের পর, মানে ধরো এই 8 থেকে 10, মোটামুটি 10 বছরটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরি, 10 বছরে এই ফলিকিউল ফরমেশন গুলো পুরোপুরি হয়ে যায়। 10 বছর বয়সী একটা মেয়ের ক্ষেত্রে প্রত্যেক ওভারিতে এই ফলিকিউলার ফরমেশন গুলো হয়ে যায়। এবার প্রত্যেক মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় একটা করে ফলিকল
মানে এখানে তো অনেকগুলো ফলিকল আছে, ফলিকল তৈরি হয়ে গেছে। এবার প্রত্যেক মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় একটা করে ফলিকল ম্যাচিওর হয়। কিরকম ঘটনা ঘটছে একটু দেখো। সেটা হলো এতক্ষণ যা পড়ালাম এই ইউটেরাসের স্ট্রাকচারটা, এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। যেখানে বুঝতে পারবে না আমাকে থামাবে, তাহলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, এবার চলো একটা একটা করে বোঝাই যে এখানে কি ঘটনা ঘটছে। এখানে একটুখানি আঁকার চেষ্টা করি। আচ্ছা, এইখানে একাধিক ফলিকল তৈরি হচ্ছে, একাধিক ফলিকল তৈরি হচ্ছে এক একটা ওভারিতে, এক একটা ওভারিতে একাধিক, মানে ধরো দুটো ওভারি মিলে প্রায় 10,000 ধরো ফলিকল তৈরি হয়ে যায়। আমরা যখন 10 বছর বয়সী কোনো মেয়ের মধ্যে এক একটা ওভারিতে প্রায় মানে দুটো ওভারি মিলিয়ে ধরো 10,000 ফলিকল তৈরি হয়। এবার প্রত্যেকটা মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় কি ঘটনা ঘটে সেটা এবার আমি দেখাচ্ছি। এখানে এফএসএইচ হরমোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি এফএসএইচ মানে হলো কি ফলিকল স্টিমুলেটরি হরমোন। এই ফলিকল স্টিমুলেটরি হরমোন কোথা থেকে বেরোয়? অ্যান্টেরিয়ার পিটুইটারি। অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে বেরিয়ে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বেরিয়ে এ চলে আসে ওভারিতে। এই ওভারির মধ্যে একটা ফলিকলকে এ গ্রাফিয়ান অ্যাক্টিভেট করে গ্রাফিয়ান ফলিকলে পরিণত করে। মানে প্রত্যেক মাসে এই ঘটনাটা ঘটছে। এতগুলো তো ফলিকল আছে, তার মধ্যে একটা ফলিকলকে এই যে রেডটা হলো ধরো গ্রাফিয়ান ফলিকল, একটা ফলিকলকে গ্রাফিয়ান ফলিকলে পরিণত করে। এই গ্রাফিয়ান ফলিকল থেকে ক্রমান্বয়ে এই গ্রাফিয়ান ফলিকল থেকে তৈরি হয় কি সেকেন্ডারি উসাইট। এই গ্রাফিয়ান ফলিকল থেকে তৈরি হয় সেকেন্ডারি উসাইট। এই সেকেন্ডারি উসাইটটা কিভাবে যায়? এই সেকেন্ডারি উসাইটটা ফ্যালোপিয়ান টিউবিউলের মধ্যে দিয়ে গিয়ে এখানে প্রবেশ করে। এখানে আরেকটু বলে দিই, এই যে দেখতে পাচ্ছ এটা ওভারি, ওভারিটা কিন্তু ইউটেরাসের সঙ্গে এইখানে বিভিন্ন লিগামেন্ট দ্বারা যুক্ত। ইউটেরাসের সঙ্গে এই দুটো ওভারি বিভিন্ন লিগামেন্ট দ্বারা যুক্ত। আবার এটা যদি ফিমেল বডি হয় তাহলে এটা বডির সাথেও বিভিন্ন লিগামেন্ট দ্বারা এইভাবে যুক্ত থাকে। ঠিক আছে, এবার এটা কি হচ্ছে, এই গ্রাফিয়ান ফলিকলটা সেকেন্ডারি উসাইটে পরিণত হয়ে এই সেকেন্ডারি উসাইটটা অ্যাম্পুলা অংশে প্রবেশ করে। এই অংশটাকে বলে অ্যাম্পুলা। আমি আবার ডিটেলে বলবো। এই যে ফ্যালোপিয়ান টিউবিলের এই অংশটাকে বলে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা অংশে কে প্রবেশ করছে? এই সেকেন্ডারি উসাইটটা। এই যে সেকেন্ডারি উসাইট অ্যাম্পুলাতে প্রবেশ করলো একেই বলে ওভিউলেশন। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কি হয়, এই গ্রাফিয়ান ফলিকল থেকে একটা হরমোন বেরোয় যেটার নাম হলো ইস্ট্রোজেন। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এই 28 দিনের চক্রে প্রথম 1 থেকে 5 ডেজ, ফার্স্ট 1 থেকে 5 ডেজ, মানে পুরো চক্রটা যদি 28 দিনে করি তাহলে 1 থেকে 5 ডেজ এর মধ্যে আমাদের কি চলে? ব্লাড শেডিং। ব্লাড শেডিং হয়ে কি বেরোচ্ছে? ব্লাড শেডিং হয়ে বললাম যে এই এন্ডোমেট্রিয়ামটা পুরো বেরিয়ে যাচ্ছে। ব্লাড শেডিং হয়ে এন্ডোমেট্রিয়ামটা বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে যাওয়ার পর যেই ব্লাড শেডিং হয়ে বেরিয়ে গেল তারপরে থেকেই কিন্তু এই ঘটনাটা শুরু হচ্ছে। এই সেকেন্ডারি উসাইট আবার মানে এটা তো একটা সাইক্লিক্যাল প্রসিডিওর। মানে ধরো ব্লাড শেডিং হয়ে বেরিয়ে গেল, আবার সেকেন্ডারি উসাইট ফর্মেশন হচ্ছে, আবার এই প্রসিডিওরটা হয়ে 28 দিন পর আবার আমার ব্লাড শেডিং হবে, তাই তো?
তাহলে এই যে সেকেন্ডারি উসাইটটা এই অ্যাম্পুলা অংশে প্রবেশ করলো, একেই বলে ওভিউলেশন। এই অ্যাম্পুলাতে যে প্রবেশ করলো এই ঘটনাটার নামই হলো ওভিউলেশন। ওভিউলেশন অনেকে অনেক বইতে থাকে, ওভিউলেশন মানে হলো ওভাম সিক্রিশন, কিন্তু তা কিন্তু না। প্রত্যেকবার এই এনসিইআরটির বই চেঞ্জ হচ্ছে। ওভিউলেশন মানে হলো সেকেন্ডারি উসাইট অ্যাম্পুলাতে প্রতিস্থাপিত হওয়া, নট ওভাম, সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট এখানে যে আসলো এই ঘটনাকেই বলে ওভিউলেশন। এইখানেই এই সেকেন্ডারি উসাইটটা থাকবে। এখান থেকে যে স্পার্মটা ঢুকছে, এই স্পার্মটা আস্তে আস্তে এসে এসে এই সেকেন্ডারি উসাইটটা পরে ম্যাচিওর ওভামে পরিণত হবে। এটা ছিল সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইটটা ম্যাচিওর ওভামে পরিণত হওয়ার পর এখানে এই স্পার্ম আর ওভাম মিলিত হবে। স্পার্ম আর ওভাম মিলিত হওয়ার পর এই যে জাইগোট তৈরি হলো সে আবার এখানে চলে আসবে, এই অংশে। এই অংশেই কিন্তু মানে একটা বাচ্চার বৃদ্ধি হয়, এই অংশেই একটা বাচ্চার বৃদ্ধি হয়। এই বাচ্চাটার বৃদ্ধির জন্য আমার এন্ডোমেট্রিয়ামকে আবার পরিণত হতে হবে। ভালো করে বোঝো, আমাদের যে প্রত্যেক ক্ষেত্রেই মানে প্রত্যেক মাসেই তাহলে একটা করে ওভাম তৈরি, সেকেন্ডারি উসাইট তৈরি হচ্ছে 14 দিন পর পর। 14 মানে আফটার 1 থেকে 5 দিন তোমার ব্লাড শেডিং হলো, তার এই 5 থেকে 13 দিন, 5 থেকে 13 আর তারপরেই 14 দিন, এই 14 দিনের মাথায় এই সেকেন্ডারি উসাইট ফর্মেশনটা পুরো কমপ্লিট হয়ে যায় এবং এ বসে থাকে স্পার্মের সঙ্গে মিলিত হওয়ার জন্য। একটা মেয়ে কবার প্রেগনেন্ট হয়? 5 বার, 6 বার, আগে আমরা দেখেছি যে 9 বার, 10 বারও আমাদের দিদা ঠাকুমা বা তাদের ক্ষেত্রে দেখা যেত, কিন্তু তার থেকে বেশি বার তো নয়। কিন্তু 10 বছর থেকে একটা হিসাব লক্ষ্য করো, এই যে 10 বছর থেকে আমাদের কি হচ্ছে, পিরিয়ড হচ্ছে। পিরিয়ড ধরো 10 বছর থেকে হচ্ছে, হবে কত অবধি? 50 বছর অবধি এই পিরিয়ডটা চলবে। তাহলে 10 থেকে 50 বছর, তাহলে ক বছর ধরে আমাদের পিরিয়ড হবে? 40 বছর ধরে। 40 বছর ধরে পিরিয়ড হবে এবং 40 বছর কি প্রত্যেক বছরে 12 মাস। তাহলে এই 12 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 480 বার আমাদের পিরিয়ড হবে, 480 বার। এই 480 বারে আমাদের একটা করে ওভাম বা সেকেন্ডারি উসাইট তৈরি হবে, কিন্তু প্রত্যেক বারেই কি আমাদের স্পার্মের সঙ্গে মিলিত হয়? তা তো হয় না। একজন ওম্যান কবার প্রেগনেন্ট হয়? সাধারণত এখন মোটামুটি ভাবে 2 বার অথবা 5 বার, 6 বার। তাহলে এই যে 5 বার আর 6 বারই এই স্পার্মের সাথে মিলিত হচ্ছে, আর বাকি বার কিন্তু এই ওভামটা বা সেকেন্ডারি উসাইটটা নষ্ট হয়ে যায়। সেই নষ্ট যে হয়ে যায় সেটাই আমাদের প্রত্যেক মান্থে ব্লাড শেডিং এর মাধ্যমে 28 দিন অন্তর অন্তর এইটা তো বেরোচ্ছেই, এটা তো বেরোচ্ছেই, সঙ্গে সঙ্গে এই এন্ডোমেট্রিয়ামটাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে যে পিরিয়ড হয় সেটা কিন্তু খুবই মেয়েদের পক্ষে কষ্টকর। মানে শুধুমাত্র যে ওভাম বেরোচ্ছে তা নয়, সঙ্গে সঙ্গে এই এন্ডোমেট্রিয়ামটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ব্লাড শেডিং এর মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তাহলে 480 বার একটা মেয়ের টোটাল পিরিয়ড হচ্ছে, তার মধ্যে সে ধরো 5 থেকে 6 বার সে শুক্রাণু দ্বারা নিষিক্ত হচ্ছে, আর বাকি বারই ব্লাড শেডিং এর মাধ্যমে এটা বেরিয়ে যাচ্ছে। আর যদি বা ব্লাড শেডিং না হতো তাহলে কি ঘটনা ঘটতো? যদি বা ব্লাড শেডিং না হতো তাহলে এই যে শুক্রাণুটা বা স্পার্মটা এখান দিয়ে প্রবেশ করছে, এখান দিয়ে যেতে যেতে এখানে সেকেন্ডারি উসাইট থেকে ওভাম ফর্মেশন হবে এবং এখানে গিয়ে এই স্পার্ম আর ওভাম মিলিত হবে। স্পার্ম আর ওভাম মিলিত হলে তখন কিন্তু আর ব্লাড শেডিং হবে না। স্পার্ম ওভাম মিলিত হওয়া মানে সেই মহিলা তখন প্রেগনেন্ট, তখন আর ব্লাড শেডিং হবে না, মানে তখন মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ হয়ে যাবে। এই স্পার্ম আর ওভাম মিলিত হয়ে যে জাইগোট তৈরি হলো, সেই জাইগোট থেকে পুরো ভ্রূণ
মানে জাইগোট থেকে ব্লাস্টুলা ভ্রূণ, পুরো পদ্ধতিটা হবে এইখানে, এই অংশে পুরো পদ্ধতিটা হবে। ইউটেরাসের মধ্যে ভ্রূণের বৃদ্ধি ঘটে। তাই সেক্ষেত্রে এখানে প্রথম অবস্থায় যে ব্লাড শেডিং হয়ে বেরিয়ে যাচ্ছে, ব্লাড শেডিং হয়ে বেরোলে হবে না, তখন এই এন্ডোমেট্রিয়ামকে হতে হবে কি খুবই মজবুত, এন্ডোমেট্রিয়ামকে মজবুত হতে হবে এখানে, তবেই এখানে একটা বাচ্চা গ্রো করতে পারবে। ঠিক আছে, তাহলে তখন আর ব্লাড শেডিং হয় না, তখন এন্ডোমেট্রিয়ামকে মজবুত হতে হয় এবং এখানে একটা বাচ্চা গ্রো করে। এই পর্যন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার প্রথমে ধরো এই মান্থে কারোর মেনস্ট্রুয়েশন সাইকেল হলো, এবার এই স্টেপগুলোতে আসি আস্তে আস্তে। এই মান্থে ধরো কারো মেনস্ট্রুয়েশন সাইকেল হলো, তাহলে মেনস্ট্রুয়েশন সাইকেল হওয়া মানে এই যে এন্ডোমেট্রিয়ামটা সঙ্গে এই ডিম্বক এ এই ব্লাড শেডিং এর মাধ্যমে এখান থেকে বেরিয়ে গেল, এ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে গেল। এবার ধরো পরের মান, তাহলে তখন আর এই এন্ডোমেট্রিয়ামটা নেই, এই মাসে তার পিরিয়ড হয়েছে বলে এই এন্ডোমেট্রিয়ামটা তার ক্ষেত্রে আর নেই। এবার পরের মাসে সে ধরো প্রেগনেন্ট হচ্ছে, মানে এ ধরো এই সেকেন্ডারি উসাইট এখান থেকে আসলো ওভিউলেশন প্রসিডিওরে এবং স্পার্ম এখান থেকে গিয়ে এখানে মিলিত হলো, তাহলে তখন এন্ডোমেট্রিয়াম আগের মাসে আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই এন্ডোমেট্রিয়ামকে আবার পুনরায় ফরমেশন হতে হবে। এন্ডোমেট্রিয়ামকে পুনরায় ফরমেশনের জন্য দায়ী যে হরমোন সেটা হলো ইস্ট্রোজেন। প্রথমে এন্ডোমেট্রিয়াম এখানে আঁকার চেষ্টা করি, ধরো এখানের এন্ডোমেট্রিয়ামটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা আবার নতুন করে তৈরি হচ্ছে, নতুন করে যে তৈরি হচ্ছে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, পরের মান্থে আবার নতুন ভাবে তৈরি হচ্ছে। পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম আছে, এন্ডোমেট্রিয়ামটা আবার যে নতুন ভাবে তৈরি হবে এইটা হলো ইস্ট্রোজেনের প্রভাবে, এটা কার প্রভাব, হ্যাঁ ইস্ট্রোজেনের প্রভাবে এইটা নতুন করে তৈরি হবে, কিন্তু সেটা অত মজবুত নয়। এখান থেকে এবার এখানে চলে আসি, এখান থেকে সেকেন্ডারি উসাইটটা চলে যাচ্ছে কোথায়, ফ্যালোপিয়ান টিউবুলার অ্যাম্পুলাতে। তখন এই গ্রামফিয়ান ফলিকলটা পরিণত হয় কিসে, কর্পাস লিউটিয়ামে। এটা যখন চলে যায় এ পরিণত হয় কিসে, এরকম করে একটা কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম থেকে তিনটে হরমোন বেরোয়, একটা হলো ইস্ট্রোজেন, আরেকটা হলো ইনিভিন, আরেকটা হলো প্রোজেস্টেরন। তাহলে কি বললাম, গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইটটা এইখানে ফ্যালোপিয়ান টিউবুলে চলে যাচ্ছে, ফলে পড়ে থাকা গ্রাফিয়ান ফলিকলটা পরিণত হচ্ছে কর্পাস লিউটিয়ামে। এই কর্পাস লিউটিয়াম থেকে তিনটে হরমোন বেরোয়, ইস্ট্রোজেন, ইনিভিন আর প্রোজেস্টেরন। প্রাইমারিলি ইস্ট্রোজেন এই লেয়ারটা ফরমেশন করে, এই লেয়ারটা দেখতে পাচ্ছ অল্প অল্প লেয়ার ফরমেশন করে, কিন্তু এই লেয়ারটা অত মজবুত না। সব থেকে এই লেয়ার পরবর্তীকালে মজবুত কে তৈরি করছে, মজবুত ভাবে তৈরি করছে কে, প্রোজেস্টেরন। এই জন্য প্রোজেস্টেরনকে প্রেগনেন্সি হরমোন বলা হয়। তাহলে ফার্স্টে ইস্ট্রোজেন এসে অল্প বিস্তর তৈরি করলো, তারপর প্রোজেস্টেরন এসে এই পুরো লেয়ারটাকে তৈরি করলো, এই জন্য প্রোজেস্টেরনকে প্রেগনেন্সি হরমোন বলা হয়। মানে এখানে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, এখানে যখনই সেকেন্ডারি উসাইট তৈরি হয়েছে তখন বডি তো জানে না যে আমি স্পার্মের সাথে মিলিত হব কি হব না, এ যখনই তৈরি হয়েছে তখনই এ তার বেবিকে ধারণ করার মতো এই লেয়ারটা তৈরি করে দেয়। মানে এ যখনই এখানে এসে পৌঁছায়, এই সেকেন্ডারি উসাইটটা যেটা কিনা পরবর্তীকালে ওভামে পরিণত হয়, সে যখনই এখানে আসে তখনই এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি হয়ে এই লেয়ারটাকে মজবুত করার চেষ্টা করে।
কারণ সে ভাবে এবার আমাকে একটা বাচ্চা ক্যারি করার মতো উপযুক্ত এরিয়া তৈরি করতে হবে। 480 বারের মধ্যে সে 5-6 বার স্পার্ম আর ওভাম দ্বারা মিলিত হচ্ছে, এটা ঠিক, কিন্তু এ নিজের বডিকে সে কোন 5-6 সে তো আর জানে না, সে কোন 5-6 বার সেটা তো আর ইস্ট্রোজেন প্রজেস্টেরন জানে না। যখনই এ এখানে চলে আসে সেকেন্ডারি ওসাইট, তখনই এ ভেবে নেয় যে এবার আমাকে একটা বাচ্চা ক্যারি করার মতো উপযুক্ত পরিবেশ আমাকে তৈরি করতে হবে বা উপযুক্ত বাসস্থান। সে তখন এই লেয়ারটাকে মজবুত করতে শুরু করে এবং এই মজবুতের কাজটা প্রায় প্রথমে ইস্ট্রোজেন এবং পরে প্রজেস্টেরন এই লেয়ারটাকে তৈরি করে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। প্রজেস্টেরন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে, কিন্তু তার মানে কি এখানে একটা বাচ্চা গ্রো হচ্ছে, এবার ধরো এ তো এর পরিবেশ তৈরি করে রাখলো, কিন্তু এই সেকেন্ডারি ওসাইট দেখলো যে কোনো স্পার্মই এসে পৌঁছালো না, তখন কি করবে? এ যে কাজটা করলো পুরো বেকার গেল, এই যে এতক্ষণ ধরে যে ফরমেশনটা করলো পুরোটাই বেকার গেল। তখন এই কর্পাস লিউটিয়াম আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং কর্পাস লিউটিয়ামটা যখন নষ্ট হয়ে যাবে তখন এ আর ইস্ট্রোজেন প্রজেস্টেরন, মানে কর্পাস লিউটিয়াম থাকলে তার থেকে তো ইস্ট্রোজেন প্রজেস্টেরন খরিত হবে, তাহলে কর্পাস লিউটিয়াম মানে প্রথম অবস্থায় ইস্ট্রোজেন প্রজেস্টেরন খরিত হয়ে এটাকে তৈরি করলো। এবার এ 1-2 দিন অপেক্ষা করলো, এইগুলো কিন্তু কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন। এই সেকেন্ডারি ওসাইট একদিন, মেনলি কোনো কোনো বইতে লেখা আছে 2 দিন অপেক্ষা করে, কোনো স্পার্মই আমার আসছে না। তখন এ কি করবে? তখন কর্পাস লিউটিয়ামটাও নষ্ট হয়ে যায়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেল আস্তে আস্তে কমে আসে এবং এই লেয়ারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মানে প্রজেস্টেরন হরমোন তো কমে আসছে, পরে এই লেয়ারটা নষ্ট হয়ে যায় এবং এই যে সেকেন্ডারি ওসাইট এবং এন্ডোমেট্রিয়াম সহ এইগুলোকে পুরো ব্লাড শেডিং এর মাধ্যমে বার করে দেয়। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। তাহলে এখানে দুটো জিনিস বুঝতে হবে যে মানে এর নিয়ম অনুযায়ী পুরো চলবে, নিয়ম অনুযায়ী। এখানে আরেকটা কথা বলে দিই, প্রত্যেক ফ্যালোপিয়ান টিউবিউল, এই যে ফ্যালোপিয়ান টিউবিউলের নিচে যে ওভারি আছে, ওভারিতে প্রচুর ফলিকল আছে, প্রচুর ফলিকল আছে, প্রচুর। এই ফলিকলের মধ্যে একটা করে ফলিকল প্রত্যেক মাসে অ্যাক্টিভ হবে। কার দ্বারা? ফলিকল স্টিমুলেটিং হরমোনের দ্বারা একটা করে ফলিকল অ্যাক্টিভ হবে, মানে এই মাসে এই ওভারি থেকে অ্যাক্টিভ হলে পরের মাসে এই ওভারি থেকে অ্যাক্টিভ হবে। এই মাসে ধরো এই ওভারি থেকে একটা গ্রাফিয়ান ফলিকল তৈরি হলো, পরের মাসে আবার এই ওভারিতে একটা গ্রাফিয়ান ফলিকল তৈরি হবে। এইরকম ঘটনায় যার ধরো এই অনেকের দেখা যায় যে এই জেনিটাল সিস্টেমের অসুবিধা, তার ফ্যালোপিয়ান টিউবিলের অসুবিধা হতে পারে, ওভারিতে অসুবিধা হতে পারে, তাহলে একদিকের ফ্যালোপিয়ান টিউবিল বা ওভারিতে অসুবিধা থাকলেও অন্যদিকের ফ্যালোপিয়ান টিউবিউল আর ওভারি যদি ভালো থাকে তাহলে সে কিন্তু মা হতে পারে। একদিকে, কারণ এই মান্থে ধরো এখান থেকে তৈরি হচ্ছে, পরের মান্থে এখান থেকে একটা করে তৈরি হবে, ঠিক আছে? তাহলে সে কিন্তু একদিকটা অসুবিধা থাকলেও অন্য দিক যদি ঠিক থাকে তাহলে সেখান থেকেও কিন্তু সে মা হতে পারে, ঠিক আছে? তাহলে এই যে এতগুলো ফ্যালোপিয়ান, আমি কি বললাম, দুটো ওভারি মিলিয়ে আমাদের বয়সন্ধিকালে মোটামুটি শরীর যখন তৈরি হয়ে যায় তখন 10 লক্ষ ফ্যালোপিয়ান ফলিকল তৈরি হচ্ছে। এই যে ছোট ছোট ফলিকল, এই ফলিকল তৈরি হচ্ছে, আর প্রত্যেকটা ফলিকল মানে এইগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, একে অ্যাক্টিভ করছে কে? এফএসএইচ, একে ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যাক্টিভ করছে, ঠিক আছে? এবার অ্যাক্টিভ করলেও কত, আমি যে ওই যে হিসাব দিলাম, 10 বছর থেকে মানুষের কোনো মহিলার মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয় আর 50 বছর অবধি চলে, তার মানে কি চলছে হলো টোটাল 30 বছর, 30 × 12 মাস, মানে আমার দরকার হলো, আমাদের যে প্রত্যেক মাসে মেনস্ট্রুয়েশন সাইকেল হচ্ছে, আমার দরকার হলো 480টা ফলিকল, কিন্তু এত ফলিকল এখানে তৈরি হচ্ছে। তার বলবে যে এই 10 লক্ষ ফলিকল যাচ্ছে কোথায়? এরা সিম্পলি নষ্ট হয়ে যায়, এই ফলিকল গুলো নষ্ট হয়ে দেহ থেকে
বেরিয়ে যায়, ঠিক আছে? কারণ 50 বছর পর বিভিন্ন কারণে মানে মেনস্ট্রুয়েশন সাইকেলটা বন্ধ হয়ে যায়, তখন তাকে বলে মেনোপজ। আর এই যে 10 বছর বয়সে মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হলো একে বলে মিনার্কা। 10 বছরকে বলে মিনার্কা। 50 বছরে কারো কারো ক্ষেত্রে 45 বছর, কারো কারো ক্ষেত্রে 50 বছর, এটা যে বন্ধ হয়ে যাচ্ছে একে বলে মেনোপজ। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ ম্যাম। এই যে ফ্যালোপিয়ান টিউবিউল, এর বলছিলাম যে 3টে অংশ, এই পুরো ফ্যালোপিয়ান টিউবিউলটা 3টে অংশ, মানে দুদিকেই যে ফ্যালোপিয়ান টিউবিউল 3টে অংশ। এই যে প্রথমের এই ফিঙ্গার লাইক প্রজেকশন একে বলে ফিমব্রি, ফিঙ্গার লাইক প্রজেকশন একে বলে ফিমব্রি। তার নিচেই থাকে ওভারি, এই নিচেই এটা হলো ওভারি। ওভারিটা কি বললাম, লিগামেন্ট দ্বারা ইউটেরাসের সঙ্গে যুক্ত। এখানে লিগামেন্ট দ্বারা দুটো ওভারি কিন্তু ইউটেরাসের সঙ্গে যুক্ত। আবার এইটা যদি মানুষের বডি হয়, মানে মানুষের পেটের যে আউটার স্ট্রাকচার, সেটার দ্বারাও লিগামেন্ট, মানে দুদিকেই লিগামেন্ট দ্বারা আর কি ওভারিটা যুক্ত আছে, ঠিক আছে? এই যে ফ্যালোপিয়ান টিউবিউল এর 3টে অংশ, ইনফ্যান্ডিবিউল, এই যে এই ফিঙ্গার লাইক প্রজেকশন একে বলছে ফিমব্রি। অ্যাম্পুলা, অ্যাম্পুলা খুবই ভাইটাল পোর্শন। এই অ্যাম্পুলাতেই কিন্তু ওভিউলেশন হচ্ছে। ওভিউলেশন সেকেন্ডারি উসাইটটা যে এখানে আসছে একেই বলে ওভিউলেশন, এটা অ্যাম্পুলাতে হচ্ছে। এরপর যে অংশ একে বলে ইসথমাস, এটা হলো ইউটেরাইন ফান্ডাস, এরকম বিভিন্ন অংশ আছে, ঠিক আছে? তাহলে এই ছবিটা মোটামুটি বোঝা গেছে। চলো, এখন আমরা ফিমেল, এতক্ষণ পড়লাম ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, এবার মেল রিপ্রোডাক্টিভ অর্গানটা একটু দেখে নিই। প্রত্যেকে ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে প্রাইমারি সেক্স অর্গান বলতে আমাদের বোঝায় মেলের ক্ষেত্রে হলো কি টেস্টিস। প্রাইমারি সেক্স অর্গান কি টেস্টিস, এটা আমি এখন বোঝাবো, এখনো মেলটা বোঝাইনি, আমি ওভারিটা বুঝিয়ে দিয়েছি। ওভারি থেকেই তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন আমি বুঝিয়ে দিয়েছি, এখানে বেরোচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ভাইটাল পয়েন্ট মিস করে গেছি, সেটা একটুখানি বলে দিই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হরমোন ভূমিকা পালন করে, সেটার নাম হচ্ছে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। এলএইচ, এলএইচ এই হরমোনটা গুরুত্বপূর্ণ পালন করে। এই এলএইচ এর যখন কিনা ওভিউলেশন হয়, মানে এলএইচ এর পরিমাণ বেড়ে যাওয়াকে বলে এলএইচ সার্গ, SURGE। এলএইচ সার্গ, এলএইচ সার্গের ফলে মানে এলএইচ হরমোনের প্রভাব পরিমাণ যখন বেড়ে যায় তখনই ওভিউলেশন ঘটে। এই যে এতক্ষণ ধরে বোঝালাম যে ওভিউলেশন মানে কি, এখানে সেকেন্ডারি উসাইটটা অ্যাম্পুলাতে গিয়ে পৌঁছানো, একেই বলে ওভিউলেশন। এটা কোন সময় ঘটে, যখন এলএইচ সার্গ হয়, মানে এলএইচ হরমোনের প্রভাব যখন বেড়ে যায় তখনই কিন্তু ওভিউলেশনের ঘটনাটা ঘটে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। তাহলে এখানে আমরা কোন কোন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখলাম? একটা দেখলাম যে এফএসএইচ, এফএসএইচ হলো এই ফলিকল গুলোকে অ্যাক্টিভ করছে। একটা দেখলাম এলএইচ, এলএইচ হলো এই গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইটকে এখানে পাঠাচ্ছে। আর এখানে যে অ্যাক্টিভেটেড করছে এই এন্ডোমেট্রিয়ামকে, সেখানে কার ভূমিকা দেখলাম? ইস্ট্রোজেন। আর সব থেকে মেন ভূমিকা দেখলাম এটা ফরমেশনে প্রজেস্টেরন। তাহলে হরমোনাল রোল গুলো কিন্তু আমি বুঝিয়ে দিলাম। পরবর্তীকালে এই হরমোনাল রোল থেকে কিন্তু হরমোনালের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসে। আচ্ছা, সেটা আগে দেখিয়ে নি, তাহলে এইটা পড়ার সমসাময়িক হবে। ম্যাম বলো। ম্যাম বলছি আপনি মানে যে বললেন কর্পাস লিউটিয়াম, ম্যাম কর্পাস লিউটিয়াম থেকে তো ম্যাম বললেন 3টে হরমোন সিক্রেট হচ্ছে, একটা প্রজেস্টেরন, ইস্ট্রোজেন আর হচ্ছে ইনহিবিন। এবার ইস্ট্রোজেন প্রজেস্টেরনের তো ম্যাম বুঝলাম,
মানে ওরা কি কাজ করছে, এন্ডোমেট্রিয়ামকে বানাতে সাহায্য করছে। কিন্তু ম্যাম ইনহিবিন ওটা কি এফএসএইচ এলএইচ কে কন্ট্রোল করছে এরকম কিছু? হ্যাঁ, ইনহিবিনটা আর কি এনসিআরটি তে দেয়নি, তাই জন্য কিন্তু এটা জেনে রাখো ওখান থেকে ইনহিবিনও বেরোয়। ঠিক আছে, ইনহিবিনের যে কি ভূমিকা বা কি করে এটা এনসিআরটি তে দেওয়া নেই, সেজন্য কিন্তু ওটা জেনে রাখো যে কর্পাস লিউটিয়াম থেকে কিন্তু ইনহিবিনও বেরোয়। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম ঠিক মানে আছে। ইনহিবিনের কোনো উল্লেখ এনসিআরটি তে নেই, এটা তোমাকে আরেকটু ডিটেলে বলার জন্য আমি বলে রাখলাম। কিন্তু মানে আমাদের ক্ষেত্রে নিটের ক্ষেত্রে এনসিআরটি কে বাইবেল বলে ধরা হয়, তার প্রত্যেকটা লাইনই পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়তে হবে তোমাকে। তাহলে সেখানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এফএসএইচ, এলএইচ এইগুলোর কথাই লেখা আছে, ইনহিবিনের কিন্তু সেরকম কোনো উল্লেখ নেই। তবুও আমি এটার ভূমিকা পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এবার এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা জেনে নাও, এটা দেখে নাও। এটা থেকে এই যে এতক্ষণ যে পড়ালাম, তাহলে এলএইচ এই হরমোনটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখো। এলএইচ সার কখন হচ্ছে? ওভিউলেশনের সময়। এই নীল দাগটা দিয়ে এলএইচ কে বোঝানো হয়েছে, নীল দাগটা দিয়ে, নীল দাগটা দিয়ে এটাকে বোঝানো হচ্ছে এলএইচ। এটা হলো এলএইচ এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এফএসএইচ কি করেছিল? ফলিকল গুলোকে অ্যাক্টিভেট করেছিল, এটা হলো এফএসএইচ এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এলএইচ হয়ে গেল, এফএসএইচ হয়ে গেল। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনের দুবার ভূমিকা আছে। একবার তো দেখলে যে কর্পাস লিউটিয়াম থেকে সেকেন্ড টাইমে বেরোচ্ছে, আর ফার্স্ট টাইমে ইস্ট্রোজেন বেরিয়েছিল গ্রাফিয়ান ফলিকল থেকে। ইস্ট্রোজেন বেরিয়েছে, ইস্ট্রোজেনের গ্রাফটা সেই জন্য হবে প্রথমে এরকম একটা পিক হবে, পরে আবার এরকম একটা পিক হবে। তাহলে কোন হরমোনের দুটো পিক আছে? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন একবার গ্রাফিয়ান ফলিকল থেকে বেরোচ্ছে, একবার কর্পাস লিউটিয়াম থেকে বেরোচ্ছে, তাহলে এর দুটো পিক হবে, এই যে দুটো পিক। তারপরে যেটা মেন হরমোন সেটা কি? প্রোজেস্টেরন। এই যে প্রোজেস্টেরন হরমোনের এই যে একটা পিক, এন্ডোমেট্রিয়াম ফর্মেশন করছে যেখানে বাচ্চাটা গ্রো করছে, তাহলে এই প্রোজেস্টেরনের হলো এই একটা পিক। ঠিক আছে, তাহলে এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হরমোনের এটাও কিন্তু তোমাদের আসবে। এলএইচ এর সার ওভিউলেশনের সময় গেল। এখানে দেখো পরেরটা এফএসএইচ, ফলিকুল গুলোকে অ্যাক্টিভ করছিল, এটা এফএসএইচ এর। এখানে ইস্ট্রোজেন দুবার, একটা গ্রাফিয়ান ফলিকুল থেকে, একটা কর্পাস লিউটিয়াম থেকে, তাই এটার জন্য দুটো পিক। আর প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়াম ফর্মেশন করছে, তার জন্য এই একটা পিক। বুঝেছো? এখানে এটা ওই ডে ধরেও দেওয়া আছে। এই দেখো এখানে 1 থেকে 5 দিন, 1 থেকে 5 দিন মানে যে সময় ব্লাড শেডিং হচ্ছে সেই সময়টাকে বলেছে 1 থেকে 5 দিন। এই সময় একেই বলছে মেনস্ট্রুয়েশন সাইকেল, দেখো নিচে লেখা আছে। তারপর 5 থেকে 13 দিন বা 14 দিন, মানে 13 দিনই ধরো, এটাকে বলছে পলিফারেটিভ ফেজ। মানে এই দুটো নাম দুটোর এগেনস্টে হয়। কিসের কিসের? একটা হলো ওভারির এগেনস্টে, একটা হলো ইউটেরাসের এগেনস্টে। দেখবে যে এই ফেজ গুলো দুটো করে নাম আছে। এই সময় ফলিকল গুলো গ্রাফিয়ান ফলিকলে পরিণত হচ্ছিল, সেই জন্য এটা যদি আমি ধরি ওভারির এগেনস্টে, তাহলে এর নাম হয়েছে সেই জন্য ফলিকিউলার ফেজ। আর যদি আমি ধরি ইউটেরাসের এগেনস্টে, সরি ইউটেরাসের এগেনস্টে ধরলে এটা হলো পলিফারেটিভ ফেজ। আর যদি ওভারির এগেনস্টে ধরি তাহলে এটা হলো ফলিকিউলার ফেজ। দুটো করে নাম, একটা হলো ইউটেরাসের এগেনস্টে, একটা হলো ওভারির এগেনস্টে। 14 দিনটাকেই বলে যে একটা সেকেন্ডারি উসাইট পুরো পরিণত হয়ে অ্যাম্পুলাতে থাকে স্পার্মের সঙ্গে মিলিত হওয়ার জন্য। একেই বলছে কি? ওভিউলেটরি ফেজ বা ওভিউলেশন, একেই বলে ওভিউলেশন। তাহলে ওভিউলেশনের সময় কিন্তু সেকেন্ডারি উসাইট ডিসচার্জ হয়, সেকেন্ডারি উসাইট গ্রাফিয়ান ফলিকল থেকে ডিসচার্জ হয় 14 দিন। তারপরে দেখো আবার সিক্রেটারি ফেজ বা লিউটিয়াল ফেজ, মানে এই যে কর্পাস লিউটিয়াম, মানে যেখানে প্রোজেস্টেরন হরমোন বেরিয়ে এন্ডোমেট্রিয়ামকে মজবুত করছিল,
আর কর্পাস লিউটিয়াম, এবং সেটা তার মানে এটা লিউটিয়াল ফেজটা কার এগেনস্টে হচ্ছে, ওভারির এগেনস্টে, আর সিক্রেটারি ফেজটা কার এগেনস্টে হচ্ছে, ইউটেরাসের এগেনস্টে। তাহলে ইউটেরাস এবং ওভারি তার অনুযায়ী এই ফেজগুলো হচ্ছে, এবং এই ফেজটা কতদিন চলবে, 28 দিন। 28 দিন পর্যন্ত চলবে। তখন যেই দেখলো যে কোনো স্পার্ম আসেনি, তাহলে 28 দিন পর আবার ব্লাড শেডিং হয়ে এন্ডোমেট্রিয়াম এবং সঙ্গে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে যায়। বোঝা গেছে? এখানে কারো কিছু অসুবিধা আছে? না ম্যাম। এই ছবিতে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ওই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু আসবে। এই যে একটা হলো, তাহলে এই ফেজগুলোর নাম হচ্ছে, একটা এই ওভারির এগেনস্টে, ওভারিতে কিরম কি ঘটনা হচ্ছে সেই এগেনস্টে, আর আরেকটা ইউটেরাসের মধ্যে কি ঘটনা ঘটছে সেই অনুযায়ী। প্রত্যেকটা ফেজের কিন্তু দুটো করে নাম আছে, একটা ওভারির জন্য, একটা ইউটেরাসের জন্য। বোঝা গেছে? আর হ্যাঁ ম্যাম। ইনিভিন এখানে দেখো হ্যাঁ। লেখাও আছে। কেউ কি কিছু বলছো? বুঝতে পেরেছো? ইনিভিন মানে হলো এইটা একটা মানে ব্যাকওয়ার্ড রেগুলেটরি হরমোন। যখন কোনো কিছুর পরিমাণ বেড়ে যায় তখন ইনিভিন নিজেকে, দেখো ইনিভিন যখন বেরোচ্ছে তখন এ নেগেটিভ এফেক্ট ফেলছে এফএসএইচ এর উপর, মানে এফএসএইচ তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। মানে ব্যাকওয়ার্ড বা ফিডব্যাক মেকানিজমের জন্য ইনিভিনটা দায়ী। এটা নেই, ঠিক আছে? ফিডব্যাক ইনক্লুডস নেগেটিভের জন্য, মানে নেগেটিভ ফিডব্যাকের জন্য এই ইনিভিন হরমোনটা দায়ী। এরপর চলে আসি মেল রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে প্রাইমারি সেক্স অর্গান টেস্টিসের ক্ষেত্রে টেস্টিস থেকে বেরোচ্ছিল ইস্ট্রোজেন, আর টেস্টিস থেকে টেস্টোস্টেরন, আর ওভারি থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন। ইস্ট্রোজেন প্রজেস্টেরন আমরা ভালোভাবে বুঝে গেছি। এইগুলো ছাড়াও, এইগুলো হলো তাহলে প্রাইমারি। এগুলো ছাড়াও তো আছে কিছু সেকেন্ডারি অর্গান। সেকেন্ডারি অর্গান গুলো দেখো, মেলের ক্ষেত্রে হলো ভাস ডিফারেন্স এপিডিডাইমিস, আর ফিমেলের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবিউল ইউটেরাস। এটা আমরা বুঝে গেছি। মেলটা এখন দেখব। মেলের আগে ছকটা দেখিয়ে নি, তারপর ছবিতে যাচ্ছি। ছক, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ লোকেটেড ইন দ্য পিউবিস রিজিয়ন। আচ্ছা, মেল যে এটা একটু আগে ব্যাকগ্রাউন্ডটা শুনে নাও। মেল রিপ্রোডাক্টিভ অর্গান মানে যেই দুটো দেখতে পাচ্ছ টেস্টিস, এই টেস্টিসটা কোথায় থাকে? স্ক্রোটাম নামক থলির মধ্যে। এই কোনো মেল মানে কোনো ছেলে সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন এই টেস্টিসটা ওই বেবি, মানে কোনো মায়ের গর্ভে যখন কোনো ছেলে সন্তান আছে তখন গর্ভস্থ অবস্থায় যে ছেলেটা মায়ের গর্ভে আছে তার টেস্টিস কিন্তু বাইরে থাকে না, টেস্টিস বাচ্চাটার পেটের মধ্যেই থাকে, এবং জন্মের পর টেস্টিসটা ওই পেট থেকে, মানে ওই বাচ্চার পেট থেকে বাচ্চার বাইরে বেরিয়ে আসে। এই ঘটনার কারণ কি? আমাদের যে ধরো নর্মাল যে টেম্পারেচার, বডি টেম্পারেচার সবসময় আমাদের যে পরিবেশের টেম্পারেচার তার থেকে 2 ডিগ্রি বেশি থাকে। মানুষের বডি টেম্পারেচার পরিবেশের টেম্পারেচারের তুলনায় 2 ডিগ্রি বেশি থাকে, কিন্তু স্পার্ম ফর্মেশনের জন্য কম টেম্পারেচার দরকার। তার মানে কি বললাম? একটা বাচ্চার পেটের মধ্যে প্রথমে টেস্টিস থাকছে, পরে জন্মের পর বাচ্চাটার টেস্টিস দুটো বাইরে বেরিয়ে আসছে। এর কারণটা কি? টেস্টিসের মধ্যে স্পার্ম ফর্মেশন হয়। স্পার্ম ফর্মেশনের জন্য লোয়ার টেম্পারেচার প্রয়োজন। বডির ভেতরে যদি টেস্টিস দুটো থাকতো তাহলে টেস্টিসের মানে স্পার্ম তৈরি হতো না। স্পার্ম তৈরির জন্যই টেস্টিস দুটো বাইরে বেরিয়ে আসছে।
কারণ টেস্টিস স্পার্ম ফর্মেশনের জন্য কম টেম্পারেচারের দরকার হয়, সেটা সম্ভব হয়েছে এটা দেহের থেকে বাইরে ঝুলছে বলেই সম্ভব হয়েছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ ম্যাম। এবার দেখো, এবার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কি নিয়ে তৈরি, তাহলে টেস্টিস এটাই হলো প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। এছাড়া অ্যাক্সেসরি কি, রেটি টেস্টিস, ভাস ডিফারেন্স, এপিডিডাইমিস, এটা ভাসা এফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স। আর কিছু গ্ল্যান্ড থাকে, সেটা হলো সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। আর এক্সটার্নালি যেটা আমরা দেখতে পাই সেটা হলো পেনিস আর স্ক্রোটাম। এটা চলো ছবি দিয়ে দেখি, তাহলে ভালো বুঝতে পারো। এই নামগুলো পর পর মনে রাখতে হবে। এইটা তো দেখলেই বুঝতে পারছো যে এটা হলো গিয়ে পেনিস। এটা দেখলে বুঝতে পারছো যে এটা হলো পেনিস। পেনিসের একদম মাথার দিকে, পেনিসের যদি আমি একদম মাথার দিকে চলে যাই, এই স্কিনটাকে বলে ফোর স্কিন। একদম মাথার স্কিনটা এটা আপ ডাউন করা যায়, একে বলে ফোর স্কিন। আর তার ভেতরে এরকম একটা উঁচু মতো অংশ থাকে, একে বলে গ্ল্যান্স পেনিস, একে বলে গ্ল্যান্স পেনিস। ঠিক আছে? আর এটা তো বুঝতে পারছো পেনিস। এই পেনিসের ভেতর থেকে একটা নল গেছে, একটা ধরো নালী। আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে দেখেছিলাম যে দুটো পোর আছে। প্রথমটা ছিল ইউরেথ্রা, পরেরটা ছিল ভ্যাজাইনা। ইউরেথ্রা দিয়ে ইউরিন সিক্রেশন হতো, ভ্যাজাইনা দিয়ে স্পার্ম ঢুকতো। তাহলে ফিমেলের ক্ষেত্রে দুটো ছিদ্র ছিল, মেলের ক্ষেত্রে কিন্তু একটাই ছিদ্র আছে। এখান থেকেই স্পার্ম সিক্রেশন হবে, এখান থেকেই ইউরিন সিক্রেশন হবে। মেলের ক্ষেত্রে কিন্তু একটাই ছিদ্র, এখান থেকেই স্পার্ম আর ইউরিন দুটোই সিক্রেশন হবে। ঠিক আছে? এরপর যদি আরো অর্গানগুলো দেখি ভালোভাবে, তাহলে প্রথমেই কি এটা একটা সাইড দেখানো হয়েছে, এই রকম সিমিলার সাইড এদিকেও আছে। এখানে যেহেতু পয়েন্টিং করা হয়েছে সেই জন্য এই সাইডটা দেখানো হয়নি, কিন্তু ছবি মানে এটা এই দিকে যেরকম এই দিকেও প্যারালালি সেম ছবি হওয়া উচিত, এই দিকেও এইরকম একটা ছবি হওয়া উচিত। এখানে পয়েন্টিং এর জন্য একদিকে ছবিতে দেখানো হয়েছে। চলো এবার দেখে নিই অংশগুলো কি। এইটা হলো গিয়ে টেস্টিস। টেস্টিসটা তাহলে যে থলির মধ্যে থাকে তাকে বলে স্ক্রোটাম থলি, পাউচ ইন হুইচ টেস্টিস ইজ প্রেজেন্ট। ঠিক আছে? তাহলে টেস্টিস বুঝে গেলাম, স্ক্রোটাম থলি বুঝে গেলাম। এই পুরো অংশটা কিন্তু ছোটবেলায় যখন মায়ের গর্ভে পেটের মধ্যে থাকতো, কিন্তু এখন পেটের বাইরে বেরিয়ে এসেছে। তাহলে এটা গেল কি টেস্টিস, এটা হলো স্ক্রোটাম, তার উপরে এরকম একটা নলাকার অংশ থাকে, একে বলে এপিডিডাইমিস। ঠিক আছে? এপিডিডাইমিস, এপিডিডাইমিস থেকে আরেকটা নলাকার অংশ উঠেছে, একে বলে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স, এই ভাস ডিফারেন্স থেকে আরেকটা এরকম ডাক্ট গেছে, সেটা হলো ইজাকুলেটরি ডাক্ট। এই ইজাকুলেটরি ডাক্ট ইউরেথ্রাতে গিয়ে যুক্ত হয়েছে, ইউরেথ্রাতে গিয়ে যুক্ত হয়েছে। ঠিক আছে? তাহলে অংশগুলো মনে রাখবে। অংশগুলো কি? তাহলে টেস্টিস, এপিডিডাইমিস, এপিডিডাইমিস, এটা এপিডিডাইমিস, এপিডিডাইমিস থেকে উঠেছে ভাস ডিফারেন্স, তারপরে আরেকটু নালী, মানে সবই কিন্তু নলাকার অংশ, টিউবিউলার স্ট্রাকচার। তারপরে যেটা উঠেছে সেটা হলো গিয়ে ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্টটা দুই দিক থেকেই এসেছে, দুই দিক থেকে এসে এখানে ইউরেথ্রা, ইউরেথ্রা হলো এই নালী, এই ইউরেথ্রা এই নালীটা পোর দিয়ে উন্মুক্ত হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা গেল স্ট্রাকচারটা। এর মধ্যে অনেকগুলো গ্ল্যান্ড আছে, তিনটে গ্ল্যান্ড আছে, খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো ছবিতে পড়েছিলাম যে এখানে তিনটে গ্ল্যান্ড আছে, একটা হলো সেমিনাল ভেসিকেল, একটা প্রস্টেট গ্ল্যান্ড, একটা হলো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। সেই গ্ল্যান্ড গুলো কোথায় কোথায় ভালো করে লক্ষ্য করো। সব থেকে ইম্পর্টেন্ট গ্ল্যান্ড সেটা একটা থাকে এইখানে, এখানে একটাই গ্ল্যান্ড, এটা কিন্তু একটা গ্ল্যান্ড, এটা হলো প্রস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে? পেনিস থেকে একটু উপরের দিকে, অনেকটা উপরের দিকে রয়েছে, পেনিসের উপরের দিকে প্রস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট, শোনো, অনেকের প্রস্টেটের অপারেশন হয় বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে, এটা হলো প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড এখানে সরু হয়ে দুটো এখানে, এটা হলো সেমিনাল ভেসিকেল, এটাও কিন্তু একটা গ্ল্যান্ড।
তাহলে এই প্রস্টেট গ্ল্যান্ডের সংখ্যা কিন্তু একটা, সেমিনাল ভেসিকেল এদিকেও যেমন আছে সেরকম এদিকেও আছে, এদিকে একটা, সেমিনাল ভেসিকেলের সংখ্যা কিন্তু দুটো। তাহলে প্রস্টেট গ্ল্যান্ড আছে একটা, সেমিনাল ভেসিকেল আছে আমাদের ফিমেলে মেলের কটা আছে দুটো। তাহলে একটা গেল প্রস্টেট গ্ল্যান্ড একটা, সেমিনাল ভেসিকেল হলো দুটো, তার নিচে আরো দুটো গ্ল্যান্ড আছে দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট এই দুটো গ্ল্যান্ড, এটা হলো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এই যে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। তাহলে এর সংখ্যা কিন্তু আসবে কটা কি, তাহলে এখানে প্রস্টেট গ্ল্যান্ড আছে একটা, সেমিনাল ভেসিকেল এদিকে যেমন আছে এদিকেও একটা আছে, তাহলে সেমিনাল ভেসিকেল হলো দুটো আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডও দুটো। এখানে টেস্টিসের মধ্যে কি তৈরি হয়, স্পার্ম তৈরি হয়ে এখান দিয়ে আসছে। এই যে গ্ল্যান্ড, এই তিনটে যে গ্ল্যান্ডের কথা বললাম, প্রস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকেল আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এই যে তিনটে গ্ল্যান্ড, এখান থেকেও কিছু সিক্রিশন হয়, ঠিক আছে, এখান থেকেও কিছু সিক্রিশন হয়। এই দুটো সিক্রিশন মিলিত হয়ে এখান থেকে যেটা বেরোচ্ছে তখন তাকে বলছে সিমেন। তাহলে সিমেন মানে কিন্তু শুধু স্পার্ম নয়, সিমেন বাংলায় যাকে বলে বীর্য। তাহলে সিমেন মানে হলো তার মধ্যে আছে হলো গিয়ে দেখি টেস্টি মানে শুক্রাণুও থাকবে, আর এই তিনটে গ্ল্যান্ডের কিছু সিক্রিশনও থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পথে বেরিয়ে আসবে, তাকে বলছে কি সিমেন, বোঝা গেল। আর এই পথে যেমন সিমেন বেরিয়ে আসছে এবং এই দিকটা হলো পুরো রিপ্রোডাক্টিভ অর্গানের পার্ট, সেরকমই এই উপরেও দেখে খানিকটা পার্ট আছে, এখানে কিডনির সঙ্গে যুক্ত, এইখান থেকে মানে ইউরিনারি ব্লাডার আছে এখানে, এইখান থেকে ইউরিনারি ব্লাডার থেকে ইউরিনটাও কিন্তু এদিক থেকেই পাস হচ্ছে। তাহলে একই পথে কোনো সময় ইউরিন পাস হচ্ছে, এখানে ইউরিনারি ব্লাডার আছে, ইউরিন পাস হচ্ছে, আর যদি আমি মানে এটা হলো এক্সক্রিটারি অর্গান ধরলে এখান থেকে ইউরিন পাস হচ্ছে, আর যদি আমি রিপ্রোডাক্টিভ অর্গান ধরি তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে, শুক্রাণু, টেস্টিস থেকে শুক্রাণু তৈরি হচ্ছে, আর স্পার্মটা তৈরি হয়ে সেটা এখানে গ্ল্যান্ডের সিক্রিশনের সাথে মিলিত হয়ে এখানে সিমেন বা বীর্য নামে বেরিয়ে আসছে। তাহলে বীর্য বলতে বোঝায় স্পার্ম মানে শুক্রাণু প্লাস এই তিনটে গ্ল্যান্ডের এক্সক্রিটারি মেটেরিয়াল। এর মধ্যে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড থেকে কিছু লুব্রিকেটিং এলিমেন্ট বেরোয়, যেটা কিনা এই পথটাকে পিচ্ছিল করে, ঠিক আছে। লুব্রিকেটিং এলিমেন্টটা এই পথটাকে মানে এই পেনিসের যে উপরে কভারিং, এই কভারিংটাকে আপ ডাউন করাতে হেল্প করে, মানে এটাকে লুব্রিকেটিং মেটেরিয়াল হিসাবে ইউজ হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটারই সাইড ভিউ এখানে দেখানো আছে, ঠিক আছে। এটা যেমন পুরো রিপ্রোডাক্টিভ অর্গানটা এদিকে, সিমিলারলি এদিকেও একটা থাকবে এরকম রিপ্রোডাক্টিভ অর্গান, সেটারই একটা সাইড ভিউ এখানে দেখানো আছে। এটাই আমি এতক্ষণ ধরে বর্ণনা করছিলাম, এটা হলো সাইড ভিউ, ঠিক আছে। এবার হলো এই যে টেস্টিস, এই টেস্টিসের মধ্যে কি আছে, টেস্টিসটা অনেকগুলো এরকম, এইটা দেখতে পাচ্ছ টেস্টিস, এই টেস্টিস অনেকগুলো লোব নিয়ে তৈরি, এরকম অনেকগুলো লোব নিয়ে তৈরি, ঠিক আছে। এই লোবগুলো নিয়ে তৈরি, এর মধ্যে আছে টিউনিকা অ্যালবুজিনিয়া, মানে বাইরের যে কভারিং সেটা হলো একটা কানেকটিভ টিস্যুর কভারিং, টিউনিকা অ্যালবুজিনিয়া কানেকটিভ টিস্যু অ্যারাউন্ড দ্য টেস্টিস, ঠিক আছে। আর এই যে প্রত্যেকটা লোব একে বলে যে টেস্টিকিউলার লোব, এই যে লোবগুলো টেস্টিকুলার লোব, আর মাঝখানে যে এই নালীগুলো দেখতে পাচ্ছ এটা হলো সেমিনিফেরাস টিউবিউল, দেখতে পেয়েছো? এই সেমিনিফেরাস টিউবিউল গুলো মানে এই একটা দুটো এগুলো সব সেমিনিফেরাস টিউবিউল যে জায়গাটা মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে রেটিটেস্টিস, এই জায়গাটাকে বলা হচ্ছে রেটিটেস্টিস থেকে এই ভাস ডিফারেন্স, মানে এই যে স্ট্রাকচারটা রেটিটেস্টিস থেকে উঠছে, ভাসা এফারেন্সিয়া গ্রিন কালারের পোর্শন। তাহলে এখানে বুঝলে যে সেমিনিফেরাস টিউবিউল, প্রথমে একটা টেস্টিস, তাকে এখানে বিভিন্ন টেস্টিকিউলার লোব মানে কতগুলো লোবে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা লোবে কি আছে, সেমিনিফেরাস টিউবিউল,
এক একটা লোবিউলে, এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন, এক একটা লোবিউলে 1 থেকে 3টে সেমিনিফেরাস টিউবিউল থাকে। 1 to 3 ইন ইচ লোবিউল, এক একটা লোবিউলে 1 থেকে 3টে সেমিনিফেরাস টিউবিউল থাকে। এটা একটা শর্ট কোশ্চেন। এইগুলো সেমিনিফেরাস টিউবিউল গুলো যেখানে মিলিত হয়েছে তাকে বলে রেটিটেস্টিস। রেটিটেস্টিস থেকে এখানে দেখো গ্রিন কালারের আরেকটা নলাকার অংশ উঠেছে, তাকে বলে ভাসা এফারেন্সিয়া। ভাসা এফারেন্সিয়ার থেকে আবার একটা স্কাই কালারের নল উঠেছে, একে বলে এপিডিডাইমিস। আর এখান থেকেই উঠেছে ভাস ডিফারেন্স, এখান থেকেই উঠেছে ভাস ডিফারেন্স। তাহলে কি হলো? টেস্টিস, টেস্টিকিউলার লোব, সেমিনিফেরাস টিউবিউল, রেটিটেস্টিস, রেটিটেস্টিস হয়ে ভাসা এফারেন্সিয়া হয়ে এপিডিডাইমিস হয়ে উঠছে ভাস ডিফারেন্স। মানে এটার সঙ্গে শেষ পর্যন্ত এই যে ভাস ডিফারেন্স হয়ে যুক্ত হয়েছে এপিডিডাইমিস। দেখতে পাচ্ছ এর আগেকার যে ভেতরের অংশ, এই ভেতরের অংশ, তারপরে এপিডিডাইমিস, তারপর ভাস ডিফারেন্স, তাহলে এটার যে মধ্যবর্তী অংশ সেটাই এখানে বৃহত্তর ভাবে দেখানো হয়েছে। তাহলে এটা হলো সেকশন অফ টেস্টিস। ইচ টেস্টিস, একটা টেস্টিসে 250 টেস্টিকিউলার লোব থাকে। এই কটা লোব আছে, এরকম কটা লোব থাকবে? 250টা। এটা একটা শর্ট কোশ্চেন। আর একটা লোবে কটা সেমিনিফেরাস টিউবিউল থাকবে? 1 থেকে 3টে। ভালো করে বোঝো, একটা টেস্টিসে যদি এরকম খন্ড খন্ড করে দেখি, কটা টেস্টিকুলার লোব আছে? 250টা। আর এক একটা লোবের মধ্যে কটা সেমিনিফেরাস টিউবিউল আছে? কোনো কোনো ক্ষেত্রে একটাও থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দুটো, কোনো কোনো ক্ষেত্রে 3টে। তাহলে 1 থেকে 3টে, আর এখানে টেস্টিকুলার লোব আছে 250টা। ঠিক আছে? তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে? স্পার্ম। স্পার্মটা রেটিটেস্টিস, ভাসা এফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স হয়ে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। এবার এইটা আরো ডিটেলে যাচ্ছে, মানে এটাকেও আবার প্রস্তুচ্ছেদ করেছে, এটাকেও আবার টিএস করেছে। এটা ছিল একটা বড় পুরো অর্গানটা, সেটাকে এইটুকুকে আমি বড় করে দেখলাম এখানে, আবার এইটুকুকে আবার বড় করে দেখলে কি দেখবো? এইখানে দেখো, দেখতে পাচ্ছি, এখানে দেখো, দেখতে পাচ্ছি এই যে রেড কালারের, এগুলো হলো সার্টলি সেল। এখানে কিছু সেল থাকে, এগুলো হলো সার্টলি সেল। এই সেলগুলো ভেতরে দেখো লুমেন অফ সেমিনিফেরাস টিউবিউল, এটা হলো লুমেন। আর এখানে স্পার্মাটোগনি, এখানে আরো কিছু সেল আছে, মানে ওটাকে যদি দেখি আরো কিছু সেল দেখতে পারবো। মানে সেমিনিফেরাস টিউবিউলের ভেতরে আমি কি কি দেখতে পারবো? এখানে আরো একটা মেন সেল দেখতে পারবো, সেটা হলো স্পার্মাটোগনিয়া। এই স্পার্মাটোগনি আলটিমেটলি গিভ রাইজ টু স্পার্ম। এই স্পার্মাটোগনিয়ার মধ্যে থেকে কি তৈরি হয়? স্পার্ম। তাহলে কি দেখলাম? এইগুলো ছিল সেমিনিফেরাস টিউবিউল। এই টিউবিউল, এটা তো টিউবিউল, তাহলে এইগুলো কি দিয়ে তৈরি? সেল। তার মানে এর মধ্যে যে সেল আছে সেটাই এই সবুজগুলো, এই সবুজ, এটা হলো গিয়ে স্পার্মাটোগনিয়া। আর এই স্পার্মাটোগনিয়ার মধ্যেই কি তৈরি হবে? স্পার্ম। আর এইখানে যে সার্টলি সেল দেখছো, এগুলোকে বলে মাদার সেল। মানে স্পার্ম গুলো কোথা থেকে পুষ্টি নেয়? এই সার্টলি সেল থেকেই এ পুষ্টি নেবে। আর মাঝখানে কতগুলো রয়েছে? ইন্টারস্টিশিয়াল সেল। এইগুলো হলো ইন্টারস্টিশিয়াল সেল। এর আরেকটা নাম হলো লেডিক সেল। এই ইন্টারস্টিশিয়াল সেল থেকেই কি তৈরি হয়? এইগুলো কিন্তু এক একটা কি দেখানো হচ্ছে? এটা একটা সেমিনিফেরাস টিউবিউল, এটা একটা সেমিনিফেরাস টিউবিউল, এটা একটা টিউবিউল। আর মাঝখানে সেমিনিফেরাস টিউবিউল গুলোর মাঝখানে থাকে ইন্টারস্টিশিয়াল সেল। সেখান থেকেই তৈরি হয় টেস্টোস্টেরন, যেটা অ্যান্ড্রোজেন গ্রুপ আছে। খুব মনে রাখবে, এটা একটা শর্ট কোশ্চেন। অ্যান্ড্রোজেন হলো একটা কেমিক্যাল গ্রুপ, অ্যান্ড্রোজেন গ্রুপ সমন্বিত হরমোন হলো টেস্টোস্টেরন। ঠিক আছে? আর এই মাঝখানে যে সার্টলি সেলগুলো বললাম, সেগুলোই স্পার্ম গুলোকে খাবার দেবে। এখানে যে স্পার্ম তৈরি হয়েছে, স্পার্মকে খাবার দেবে, এই জন্য একে নার্ভ সেল বলা হয়। বুঝে গেছো? এইখানে দেখো ছবিতে দেখানো হয়েছে, এই যে সেমিনিফেরাস টিউবিউলটাকে কেটে এনেছে, এই সেমিনিফেরাস টিউবিউলটাকেই এখানে বড় করে দেখানো হয়েছে। সেমিনিফেরাস টিউবিউল বড় করে দেখানো হয়েছে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম।
এরপর দেখো এইটারই আরেকটা সেকশন দেখানো হয়েছে যেখানে সার্টলি সেল আছে, আর সেমিফেরাস টিউবুলের মধ্যে স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোজোয়া ইন্টারস্টিশিয়াল সেল ওটাকেই দেখানো হয়েছে। তাহলে এখানে মানে ওইটারই আরেকটা ভিউতে ছবি দেখানো হয়েছে। এবার এখানে দেখো সেমিনিফেরাস টিউবুল, সেমিনিফেরাস টিউবুলের মধ্যে তাহলে আমি কি কি জিনিস দেখতে পাচ্ছি? একটা হলো সার্টলি সেল, যেটা কিনা নারিশমেন্টে স্পার্মকে নারিশ করছে, নারিশমেন্টের জন্য দায়ী। এখান থেকে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন একটা বেরোচ্ছে এই সার্টলি সেল থেকে। আর মেল জার্ম সেল মানে যেটা হলো স্পারমাটোগোনিয়া, সেমিনিফেরাস টিউবুলের মেন সেলই হলো স্পারমাটোগোনিয়া, এটা হলো মেন স্টারমার, এখান থেকেই কিন্তু স্পার্ম প্রোডাকশন হয়। আর সেমিনিফেরাস টিউবুল এরকম এর মাঝখানে কিছু সেল থাকবে, দেখালাম আগের ছবিটাতে, একে বলে ইন্টারস্টেশিয়াল সেল বা ইন্টারস্টেশিয়াল স্পেস। ঠিক আছে, যেখানে লেডিগের সেল বা সেখান থেকেই কিন্তু টেস্টোস্টেরন সিক্রিশন হয় লেডিগের সেল থেকে। ঠিক আছে, তাহলে এটা একটা শর্টকাটে বোঝানো হলো এক ঝলকে যে কোথা থেকে কি সিক্রিশন হচ্ছে। এবার একটু দেখো সেমিনাল ভেসিকেল, সেমিনাল ভেসিকেল, প্রস্টেট গ্ল্যান্ড, বলবো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এই তিনটে গ্ল্যান্ড আমরা দেখেছিলাম। প্রস্টেট গ্ল্যান্ড, প্রস্টেটের অনেকে অপারেশন হয়, সেটা কিন্তু সিঙ্গেল, এই একটু নিচের দিকেই কি ছিল, এখানে নিচের দিকে ছিল এরকম প্রস্টেট গ্ল্যান্ড, এখান থেকে বেরিয়েছিল যে দুটো গ্ল্যান্ড, সেটা কি ছিল সেমিনাল ভেসিকেল। তাহলে এই দুটো ছিল কি সেমিনাল ভেসিকেল, মাঝখানেরটা ছিল কি প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ডটা ছিল সিঙ্গেল, এই যে সিঙ্গেল, আর সেমিনাল ভেসিকেলটা কি ছিল পেয়ার, দুটো ছিল। আর এরও নিচে আরো দুটো গ্ল্যান্ড ছিল, সেটা হলো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, সেটাই এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর থেকে যে সিক্রিশন বলেছিলাম, এই তিনটে গ্ল্যান্ড থেকে একটা সিক্রিশন হবে, একটা হলো টেস্টিস থেকে তো স্পার্ম তৈরি হচ্ছে, আর এই তিনটে গ্ল্যান্ড থেকেও সিক্রিশন হবে। কি কি? প্রস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকেল গ্ল্যান্ড আর ভার্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এখান থেকেও একটা সিক্রিশন হবে। এই যে সিক্রিশন, একে বলে সেমিনাল প্লাজমা, খুব ইম্পর্টেন্ট, সেমিনাল প্লাজমা। এই তিনটে গ্ল্যান্ড থেকে যে সিক্রিশন হয় তাকে বলে সেমিনাল প্লাজমা। সেমিনাল প্লাজমায় এখান থেকে আরো ডেপথে প্রশ্ন আসবে, কার কন্ট্রিবিউশন বেশি? সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল দেখো 60 to 70%, প্রস্টেট গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে 20 to 25%, আর বাল্বো ইউরেথ্রাল থেকে 5 to 10%। বাল্বো ইউরেথ্রালটা মেনলি লুব্রিকেট করে, মানে ওটাকে পিচ্ছিল করে, পেনিসটাকে পিচ্ছিল করার জন্য দায়ী। সেমিনাল ভেসিকেল আরেকবার তাহলে এই ছবিটা দেখাই, তাহলে ক্লিয়ার হবে। এই যে এটা হলো সেমিনাল ভেসিকেল, এই যে দুপাশে দুটো, এই এক পাশটা তো দেখায়নি, তাহলে এই দুটো হলো সেমিনাল ভেসিকেল, এর ভূমিকা বেশি, এখান থেকেই 60 to 70% ক্ষরণ হচ্ছে, আর হলো এই প্রস্টেট গ্ল্যান্ড থেকে আর এই বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড থেকে। ঠিক আছে, তাহলে এর ক্ষরণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে ক্ষরণ তিনটে গ্ল্যান্ড থেকে, এই ক্ষরণকে একসাথে বলে সেমিনাল প্লাজমা। তাহলে এই পেনিস থেকে যে বেরিয়ে আসছে, পেনিস থেকে কি কি পদার্থ বেরিয়ে আসছে? স্পার্ম আর সেমিনাল প্লাজমা। স্পার্ম আর সেমিনাল প্লাজমাকে একসাথে বলে সিমেন বা বীর্য। তাহলে বীর্যর মধ্যে কি থাকবে? স্পার্মও থাকবে, আর এই তিনটে গ্ল্যান্ডের খরিত পদার্থ থাকবে, সেটাকে কি বলে? সেমিনাল প্লাজমা। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। এটা আরেকবার দেখিয়েছে, এই যে উঁচু মতো অংশটা পেনিসের একদম মাথায় কভারিং সরালেই উঁচু মতো অংশ থাকবে একটা, মানে নর্মাল পেনিসের থেকে বেরিয়ে আসবে এরকম ট্রায়াঙ্গুলার শেপের, ওকে বলে গ্ল্যান্স পেনিস। গ্ল্যান্স পেনিসের বাইরের যে কভারিং তাকে বলে ফোর স্কিন বা প্রিপিউস, প্রিপিউস বা ফোর স্কিন, নামগুলো মনে রাখবে। প্রিপিউস বা ফোর স্কিন, আর ভেতরে কি আছে তাহলে? গ্ল্যান্স পেনিস। ঠিক আছে, এটা একটা এনলার্জ স্ট্রাকচার, এয়ারফেস শাইনি স্মুথ পার্ট অফ পেনিস।
এই যে ফোর্থ স্কিনে কি করে, রিট্রাক্টাইল স্কিন কভারিং গ্ল্যান্ড পেনিস, মানে এইটা এরকম আপ ডাউন করা যায়, ঠিক আছে, এটা এরকম আপ ডাউন করা যায়, মানে আপ ডাউন করার জন্যই এই ফোর্থ স্কিনটা এখানে রয়েছে, ঠিক আছে। এখানে দেখো বলেছে যে এই যে স্যাক লাইক স্ট্রাকচার উইচ ইজ টেস্টিস এনক্লোজড, এই টেস্টিস গুলো মানে বাইরে থেকে দেখলে ছেলেদের যে রিপ্রোডাক্টিভ অর্গান সেটা এই টেস্টিস, আর মাঝখান থেকে কি বেরোচ্ছে, পেনিস। তাহলে এই টেস্টিস দুটো স্ক্রোটাম নামক থলির মধ্যে আবদ্ধ থাকে, স্ক্রোটাম, টু কম্পার্টমেন্ট টু এনক্লোজ টু টেস্টিস, ঠিক আছে। স্পার্মাটোজেনেসিস, তাহলে এতক্ষণ আমরা স্পার্ম প্রোডাকশন করে ফেলেছি, এইবার ওখানে কিভাবে স্পার্মটা তৈরি হচ্ছে সে দেখবো, ওটা স্পার্মটা কোন পথে কোথা দিয়ে কিভাবে আসছে সেগুলো আমরা বুঝে ফেলেছি, বুঝেছো তো? এগুলো আইডিয়া ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার এইখানে দেখবো যে স্পার্মাটোজেনেসিসটা কি, মানে স্পার্মটা কিভাবে তৈরি হচ্ছে। এতক্ষণ স্পার্ম পড়লাম, তারপরে সেমিনাল প্লাজমা পড়লাম, সব পড়ে ফেলেছি এতক্ষণ ধরে, স্পার্ম আর সেমিনাল প্লাজমা মিলিয়ে সিমেন তৈরি হচ্ছে এসব পড়লাম। এবার আমাকে পড়তে হবে যে এই স্পার্মটা কিভাবে তৈরি হচ্ছে। তাহলে স্পার্ম উৎপাদনের প্রক্রিয়াকেই বলে স্পার্মাটোজেনেসিস, ঠিক আছে। স্পার্ম ফর্মেশন হয়, এটা গ্যামেটোজেনেসিস যদি মেলের ক্ষেত্রে দেখি তাহলে সেটাকেই বলবো কি, স্পার্মাটোজেনেসিস। স্টার্ট এট পিউবার্টি, পিউবার্টি লেভেলে হয়, কন্টিনিউ ইভেন ইন ওল্ডার ম্যান, মানে বয়স্কদের ক্ষেত্রেও এই স্পার্ম প্রোডাকশন হয়ে থাকে, এটা শুরু হচ্ছে পিউবার্টি থেকে। এক্ষেত্রে কি হচ্ছে, ক্রোমোজোম নাম্বার, স্পার্ম মাদার সেলের ক্রোমোজোম মানে স্পার্মাটোগোনিয়াম, স্পার্মাটোগোনিয়াম হলো স্পার্মের মাদার সেল, সেক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কিন্তু 46ই থাকে। স্পার্ম মাদার সেল, স্পার্ম মাদার সেল যাকে বলে স্পার্মাটোগোনিয়াম, সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 46 থাকে, এটা স্পার্ম মাদার সেল, নট স্পার্ম। সেখানে মাইটোটিক মানে মাইটোসিস প্রক্রিয়া হয়ে আবার 2n সমন্বিত কোষ বিশিষ্ট প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হলো, সেখানেও ক্রোমোজোম নাম্বার 46। সেখান থেকে আবার সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এখানে কিন্তু মিওসিস হচ্ছে, সেকেন্ডারি স্পার্মাটোসাইটে কি ANN, সেখান থেকে স্পার্মাটিড, প্রত্যেকটা এন থেকে 4টে, এটা হলো মিওসিস 1, এটা মিওসিস 2। মিওসিস আমরা জানি 2n থেকে দুটো স্টেপে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে অপত্য সৃষ্টি হবে, এখানেও তাই হয়েছে। স্পার্মাটিড, প্রত্যেকটা স্পার্মাটিড থেকে স্পার্মিওজেনেসিস এইগুলো আসে কিন্তু খুব। হোয়াট ইজ স্পার্মিওজেনেসিস? স্পার্মিওজেনেসিস হলো স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরি, স্পার্মাটিড থেকে যে স্পার্ম তৈরি সেটা হলো স্পার্মিওজেনেসিস, ঠিক আছে। তাহলে স্পার্ম মাদার সেল থেকে, এটা ছিল স্পার্ম মাদার সেল যেটাকে বলা হয় স্পার্মাটোগোনিয়াম, সেখান থেকে একটা মাইটোসিস, একটা মিওসিস, একটা মাইটোসিস 1 স্টেপ প্রসেস, একটা মিওসিস 2 স্টেপ প্রসেস, তার থেকে আমি পেয়ে যাব প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, এবং স্পার্মিওজেনেসিসের মাধ্যমে স্পার্মাটিড থেকে কি তৈরি হয়, স্পার্ম। স্পার্মেরই আরেকটা নাম হলো স্পার্মাটোজোয়া, বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে এখানে যে ইম্পর্টেন্ট টার্মিনোলজি গুলো পেলাম সেটা কি, স্পার্মাটোজেনেসিস, ফর্মেশন অফ স্পার্ম স্টার্টিং ফ্রম স্পার্মাটোগোনিয়াম, মানে স্পার্মাটোগোনিয়াম মানে বারবার বলছি স্পার্ম মাদার সেল, সেখান থেকে স্পার্ম তৈরির যে প্রসিডিওর, মানে পুরো প্রসিডিওরটা হলো স্পার্মাটোজেনেসিস, পুরোটা গোটাটা, আগের পাতায় যে গোটাটা বোঝালাম এই গোটাটাই হলো কি স্পার্মাটোজেনেসিস। আর এখানে স্পার্মিওজেনেসিস কি, স্পার্মিওজেনেসিস হলো স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরি, স্পার্মাটিড মানে লাস্ট স্টেপটা, স্পার্মাটিড থেকে স্পার্ম বা স্পার্মাটোজোয়া তৈরি, একে বলে স্পার্মিওজেনেসিস। স্পার্মিয়েশন কাকে বলে, রিলিজ অফ স্পার্ম ফ্রম সেমিনিফেরাস টিউবিউল, সেই স্পার্ম গুলো যখন সেমিনিফেরাস টিউবিউলসে রিলিজ হচ্ছে তখন তাকে বলে স্পার্মিয়েশন।
তাহলে প্রত্যেকটা টার্মিনোলজি কিন্তু মোরাললেস সিমিলার, কিন্তু প্রত্যেকটা কাকে বলে কিন্তু আসবে। একটা স্পার্মাটোজেনেসিস, স্পার্মিওজেনেসিস আর স্পার্মিয়েশন। স্পার্মিয়েশন মানে হলো স্পার্ম গুলো যখন সেমিনিফেরাস টিউবিউলসে রিলিজ হচ্ছে, রিলিজ অফ স্পার্ম ইনটু লুমেন অফ সেমিনিফেরাস টিউবিউল। ঠিক আছে, তাহলে এটায় যদি এই ছবিটায় যাই, ছবিটা যাব কিন্তু এদিক থেকে এদিকে, ছবিটা যেতে হবে এদিক থেকে এদিকে। স্পার্মাটোগোনিয়াম মানে স্পার্ম মাদার সেল, মাঝখানে দেখো সার্টলি সেল আছে যে কিনা স্পার্ম গুলোকে পুষ্টি দেবে। এই স্পার্মাটোগোনিয়া থেকে তৈরি হয় কি প্রাইমারি স্পার্মাটোসাইট, তার থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তার থেকে স্পার্মাটি, তার থেকে স্পার্মাটোজোয়া। বুঝতে পেরেছো? বুঝেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম বা বুঝেছো এটা একটু বলো, নালে আমার মনে হবে যে আমি কাকে পড়াচ্ছি। আচ্ছা ম্যাম আমি এইবার তো দেখো, বলছি। হ্যাঁ হ্যাঁ সেটাই। স্পার্ম দেখো, স্পার্মের এবার কতগুলো অংশ। স্পার্মাটোগোনিয়া মানে স্পার্ম মাদার সেল থেকে আমি স্পার্মাটোজোয়া বা স্পার্মকে পেয়ে গেছি। তাহলে এবার স্পার্মের দেখো কতগুলো, মানে স্পার্মের গঠনটা কিরকম, স্ট্রাকচার অফ স্পার্ম। এটা কি নিয়ে তৈরি? হেড, নেক, মিডিল পিস আর টেল। তাহলে এটা হলো হেড, মাঝখানে আছে নেক, এইটুকু হলো মিডিল পিস, আর তার পরবর্তী অংশটা হলো টেল। আচ্ছা, এবার হেডের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ আছে দুটো, একটা হলো নিউক্লিয়াস আর একটা হলো অ্যাক্রোজোম। এই যে অ্যাক্রোজোম, ফরমেশন অফ গলগি বডি। অ্যাক্রোজোম তাহলে কি কাজের জন্য দায়ী? গলগি বডি ফরমেশনের জন্য। আর ক্যাপ লাইক স্ট্রাকচার অ্যাবাভ দ্য নিউক্লিয়াস, ফিডেড উইথ এনজাইম। এই যে ক্যাপ লাইক স্ট্রাকচার, সবুজ রঙের যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, একেই বলে অ্যাক্রোজোম। এখান থেকে গলগি বডি ফরমেশন হয় আর ম্যাম এনজাইম গলগি ফরমেশন বডি হয়। ফর্মেশন মানে তো গলগি বডি থেকে তো ফর্মড হয়। হ্যাঁ, গলগি বডি থেকে এই অ্যাক্রোজোমটা ফর্মড হয়, ঠিক বলছো, গলগি বডি থেকেই এই অ্যাক্রোজোমটা ফর্মড হয়। এবং এর মধ্যে একটা এনজাইম আছে, এই এনজাইমটাকে বলে স্পার্ম লাইসিন, তাই তো? এই স্পার্ম লাইসিনই হেল্প করে স্পার্মটাকে ওভামের মধ্যে পেনিট্রেশনের জন্য। স্পার্ম লাইসিন তাহলে বেরোচ্ছে কোথা থেকে? অ্যাক্রোজোম থেকে বেরোচ্ছে, এবং সেটা ওভামে পেনিট্রেশনের জন্য রেসপন্সিবল। এখানে কিছু মাইটোকন্ড্রিয়া আছে, মানে স্পার্ম এত অ্যাক্টিভলি ছোটাছুটি সুইমিং করে যাচ্ছে, তার জন্য একে শক্তি দেবে কে? মাইটোকন্ড্রিয়া। 25 to 30 স্পাইরালি অ্যারেঞ্জ মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে? আর মটিলিটির জন্য কি? টেলটা আবার অ্যাক্সিয়াল কিছু ফিলামেন্ট দিয়ে তৈরি। তাহলে স্পার্মের পার্ট গুলো কি কি? হেড, নেক, মিডল পিস, টেল। হেডে কি আছে? নিউক্লিয়াস, অ্যাক্রোজোম। নেকটা আবার তিনটে অংশে বিভক্ত, প্রক্সিমাল, ডিস্টাল আর সেন্ট্রিওল। মিডল পিসে মাইটোকন্ড্রিয়া থেকে এনার্জি পাওয়া যাচ্ছে, আর টেলটা মটিলিটির জন্য। ওই যে সিমেন, আগেও একবার পড়িয়েছি, সিমেন মানে কি? যেটা বীর্য, সেটাই হলো তিনটে গ্ল্যান্ড থেকে যে বেরোচ্ছে, সেমিনাল প্লাজমা আর টেস্টিস থেকে যে বেরোচ্ছে স্পার্ম, ওই দুটোর মিলিত রূপ, ঠিক আছে? এখানে কিছু হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন গুলোই জানি হাইপোথ্যালামাস থেকে বেরোয়, সেটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে এলএইচ আর এফএসএইচ কে স্টিমুলেশন দিচ্ছে, এবং এলএইচ লেডি সেল থেকে টেস্টোস্টেরন ক্ষরণ ঘটাচ্ছে, যেটা স্পার্মাটোজেনেসিসের জন্য রেসপন্সিবল। আর এফএসএইচ থেকে কি কি বেরোচ্ছে? এফএসএইচ যাচ্ছে সার্টলি সেলে, এফএসএইচ সার্টলি সেলে গিয়ে স্পার্মিওজেনেসিস ঘটাচ্ছে। এখানে ইনহিবিন ব্যাক মানে ফিডব্যাক মেকানিজমের জন্য দায়ী। হ্যাঁ, ফিডব্যাক। আর এখানে অ্যান্ড্রোজেন বাইন্ডিং কিছু প্রোটিন আছে যেগুলো টেস্টোস্টেরনের সঙ্গে এসে যুক্ত হচ্ছে, ঠিক আছে? আর এসএমএফ এটা মানে হলো স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর, স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর, এটাও স্পার্ম ম্যাচুরেশনের জন্য রেসপন্সিবল। বোঝা গেল? তাহলে এটা হলো হরমোনাল কন্ট্রোল। তাহলে এতক্ষণ আমরা মেলটাও দেখে নিলাম, যে মেল
রিপ্রোডাক্টিভ অর্গান, স্পারমাটোজেনেসিস, এইগুলো দেখে নিলাম। এইটা তো এটা হলো গিয়ে উজেনেসিস। স্পারমাটোজেনেসিস যেরকম আছে সেরকমও আমাদের কি আছে, উজেনেসিস, তাই তো। উজেনেসিসে মানে ওভারি মাদার সেল, যে সেখান থেকে কি তৈরি হয়, একটা ওভাম আর 3টে পোলার বডি। পোলার বডি গুলো নষ্ট হয়ে যায় আর ওভামটা অ্যাক্টিভ থাকে। স্পারমাটোজেনেসিসে যেমন 4টে স্পার্ম পাচ্ছি, উজেনেসিসে কিন্তু আমি একটাই ওভাম পাবো, ঠিক আছে। এখানে ওটাই আবার বলছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রাইমারি সেক্স অর্গান হলো ওভারি, এছাড়া অ্যাক্সেসরি ডাক্ট কি কি আছে, ফ্যালোপিয়ান টিউবিউল, ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা, এইগুলো আছে। বার্থেলিয়ান গ্ল্যান্ড, এখানে যে গ্ল্যান্ড গুলো রিলেটেড, ওটা আমরা মেলে দেখেছি, এটা ফিমেল বার্থেলিয়ান গ্ল্যান্ড। আর প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড, এটা আছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ফ্যালোপিয়ান টিউবিউলের স্ট্রাকচার, ফিঙ্গার লাইক, ফিমব্রি, ইনফ্যান্ডিবিউলাম, অ্যাম্পুলা, ইসমাস, ওটা আমি ওইখানেই বলে দিয়েছি, সেটাই আবার এখানে বলেছে। আচ্ছা, এই যে সার্ভিক্স আর ভ্যাজাইনা, সার্ভিক্স আর ভ্যাজাইনা এটাকে একসাথে বলে বার্থ ক্যানাল। এটা একটা ইম্পর্টেন্ট শর্ট নোট, মনে রাখবে। আর ভ্যাজাইনাকে আরেকটা নাম হলো কোয়াপুলেটারি ক্যানেল। এইগুলো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের সময় বলে দিয়েছি। ইউটেরাস, ইউটেরাস যে মাঝখানে স্ট্রাকচারটা ছিল ইউটেরাস, তার পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম লেয়ারটাই ব্লাড শেডিং এর সময় বেরিয়ে আসছিল, এটা সেখানে আরেকবার এখানে দেখিয়েছে। আমরা যে এখানে এটা এরকম পেলাম, থেকে যদি এরকম টাইপের নিজেরা প্র্যাকটিস করবে। এইখানে যেটা ছিল সেটা ইউটেরাস, ইউটেরাসের এই যে লেয়ারটা সেটাই ছিল কি, এন্ডোমেট্রিয়াম। ইউটেরাসের এই যে লেয়ারটা এটাই ছিল এন্ডোমেট্রিয়াম। তার বাইরের দিকে ছিল মায়োমেট্রিয়াম আর একদম বাইরে পেরিমেট্রিয়াম, ঠিক আছে। ইউটেরাসের এইটা ছিল পুরো ইউটেরাস, ইউটেরাসের এই 3টে লেয়ারই এখানে বলা হয়েছে। আর এক্সটার্নাল জেনিটাল ইয়ার তো বললামই, আগে প্রথমেই বলেছি। চলো এবার, আর ম্যামারি গ্ল্যান্ড, আরেকটা মেন যে গ্ল্যান্ড আছে ফিমেলের ক্ষেত্রে সেটা হলো ম্যামারি গ্ল্যান্ড। ম্যামারি গ্ল্যান্ড কিন্তু মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, খুব মনে রাখবে, ঠিক আছে। এটা হলো মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। এখানে দেখো কিরম কি হচ্ছে, একদম দেখো ম্যামারি অ্যালভিওলি, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো সেগুলোকে বলে ম্যামারি অ্যালভিওলি। ম্যামারি অ্যালভিওলি গুলো একটা ডাক্ট হয়ে উন্মুক্ত হয়েছে। ম্যামারি অ্যালভিওলি মিল্ক ইজ সিনথেসাইজড এন্ড স্টোরড, এখানে মিল্ক সিনথেসাইজ আর স্টোরড হয়। ক্লাস্টার লাইক গ্রেপস। এরপর হলো বাইরে থেকে যদি যাই, অ্যারিওলা, বাইরে একদম অ্যারিওলা, তারপরে যাচ্ছে আমাদের কিছু ল্যাকটিফেরাস ডাক্ট যাচ্ছে ভেতরে, আর বাইরেটাকে বলছে নিপল। আর এই যে অ্যালভিওলি গুলো, ম্যামারি অ্যালভিওলি গুলো মিলিত হয়ে একটা ডাক্ট হয়েছে। এখানে আবার ডাক্টটা অনেকটাই বিস্তৃত, মানে অনেকটা চওড়া হয়েছে, একে বলে ম্যামারি অ্যাম্পুলা, ম্যামারি অ্যাম্পুলা। আর এই যে অ্যালভিওলাই থেকে যে সরু সরু ডাক্ট উঠেছে, তাহলে প্রথম এই ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো হলো ম্যামারি অ্যালভিওলি, সেখান থেকে যে ডাক্ট উঠেছে সেটা হলো ম্যামারি ডাক্ট। সেখানে এই ডাক্ট গুলো মিলিত হয়েছে টিউবিউলে, মাঝখানে একটা বিস্তৃত ঘটিয়েছে, তাকে বলে ম্যামারি অ্যাম্পিউলা, ঠিক আছে। তাহলে এইভাবে নিপল থেকে মিল্ক সিক্রিশন হয়। ইচ ম্যামারি গ্ল্যান্ড 15 to 20 ম্যামারি লোবস নিয়ে তৈরি। ইচ লোব ক্লাস্টার অফ মিল্ক ফর্মিং স্ট্রাকচার কল্ড অ্যালভিওলি। তাহলে মেন যে মিল্কটা তৈরি হচ্ছে সেটা এইখানে, এইগুলোকে বলে
ফিঙ্গার লাইক প্রজেকশন, এখানে মিল্ক তৈরি হচ্ছে, মিল্ক ক্যান বি স্টোরড, এখানে স্টোর থাকছে ফ্রম অ্যালভিওলি, ম্যামারি টিউবিউল হয়ে, এই যে টিউবিউল হয়ে এগুলো বেরিয়ে আসছে নিপল দিয়ে, টিউবিউল হয়ে এখানে নিপল দিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে। আর এখানে যে ওয়াইডার পোর্শন তাকে বলে কি ম্যামারি অ্যাম্পিউলা। সব তোমাদের তো এমসিকিউ, এই স্ট্রাকচার গুলোর প্রত্যেকটা পার্ট খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে, প্রত্যেকটার নাম। আচ্ছা, ম্যামারি অ্যাম্পিউলা, ওয়াইডার পার্টটাকে বলছে ম্যামারি অ্যাম্পিউলা, লিডস টু ল্যাক্টিফেরাস ডাক্ট দ্যাট ওপেন্স টু নিপল। অ্যারিওলা, খুব ইম্পর্টেন্ট নোট, অ্যারিওলা ইজ দ্য পিগমেন্টেড পার্ট অ্যারাউন্ড নিপল, নিপিলের চারপাশে যে পিগমেন্টেড পার্ট থাকে তাকে বলে অ্যারিওলা। তাহলে এই দেখো এখানে আবার বড় করে দেখিয়েছে ম্যামারি অ্যালভিওলি, আর পুরো লোবটাই হলো ম্যামারি লোব, এগুলো ম্যামারি টিউবিউল, ম্যামারি ডাক্ট হয়ে অ্যাম্পুলা হয়ে বেরিয়ে গেছে। এখানে যে দুটো হরমোন, যেটা হরমোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো প্রোল্যাক্টিন, ঠিক আছে। অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে এই হরমোনটা বেরোচ্ছে। প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন প্রোল্যাক্টিনকে অ্যাক্টিভেট করে, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন। এখানে দেখো দুটো হরমোনের কথা বলা হয়েছে। যদি এই রিলিজিং হরমোনটা ডিউরিং নর্মাল লাইফ PIH মানে ইনহিবিটরি হরমোন ইজ ডমিনেন্ট, নর্মাল লাইফের ক্ষেত্রে ইনহিবিটরি হরমোনটা ডমিনেন্ট, which that is why it does not allow secretion of prolactin. নর্মাল লাইফে তো আমাদের মিল্ক সিক্রিশন হয় না, সেজন্য PIH-টা এই ক্ষেত্রে ডমিনেট হয়। আর ডিউরিং প্রেগন্যান্সি enable to growth of mammary gland, ডিউরিং প্রেগন্যান্সির ক্ষেত্রে কিন্তু PRH এই PRL এইটা ল্যাক্টোজেনিক একটা হরমোন, এটা মিল্ক সিক্রিশনের জন্য দায়ী হয়। This is inhibited due to high level of progesterone. এটা আবার ইনহিবিটেড হয় যখন, এটা একটুখানি মন দিয়ে বোঝো, যখন এন্ডোমেট্রিয়ামটা তৈরি হয়েছিল, এন্ডোমেট্রিয়াম তারতে কার ভূমিকা ছিল একটু আগে বললাম, প্রজেস্টেরন। তখন কিন্তু মিল্ক সিক্রিশন হয় না। এবার ধরো বেবিটা বেরিয়ে গেল, মাদার উম থেকে বেবিটা বেরিয়ে গেল, তখন প্রজেস্টেরন লেভেলটা আবার কমে গেল, তাহলে ইনহিবিটেড ডিউ টু হাই লেভেল অফ প্রজেস্টেরন, প্রজেস্টেরনের লেভেলটা যখন কমে যাবে, মানে মায়ের পেট থেকে যখন বেবি বেরিয়ে আসবে তখন আর প্রজেস্টেরন তো লেভেলটা কমে যাচ্ছে, তখন এই ল্যাক্টোজেনিক হরমোন সিক্রিশন হচ্ছে, মানে তখন এই মাতৃদুগ্ধ ক্ষরণের স্টেপটা আসছে। যখন একটা মা প্রেগনেন্ট থাকে তখন কিন্তু দুগ্ধ ক্ষরণ হয় না, আফটার প্রেগনেন্সি এই দুগ্ধ ক্ষরণটা হচ্ছে। কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। চলো একবারে অনেকটা পড়িয়ে দিচ্ছি, একটা ক্লাসেই যেন হয়ে যায়। তাহলে এখানে দেখো সাম বেবি সাকিং, মানে এই যে সাকিং এফেক্ট, একটা বেবির যে নিপল সাকিং এফেক্টও কিন্তু দুগ্ধ ক্ষরণের জন্য অনেক অংশে দায়ী। ইনফরমেশন রিচ টু হাইপোথ্যালামাস, প্রথমে একটা বেবি নিপলে সাক করছে, সেই ইনফরমেশন হাইপোথ্যালামাসে যাচ্ছে, নিউরন সিগন্যাল পিটুইটারিতে আসছে, অ্যান্টেরিয়র পিটুইটারি, পস্টেরিয়র পিটুইটারি, সেখান থেকে PRL আর অক্সিটোসিন বেরোচ্ছে এবং অ্যাক্টস অন অ্যালভিওলি ফর মিল্ক সিনথেসিস, মানে তাই জন্যই দুগ্ধ ক্ষরণটা হচ্ছে। তাহলে প্রথমে হলো কি সাকিং, একটা বাচ্চা যখন নিপিলে সাক করে তখনই সেই রেসপন্স, মানে সেই স্টিমুলেশনটা কোথায় যায়, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোথায় পাঠায়, অ্যান্টেরিয়র আর পস্টেরিয়র পিটুইটারি, সেখান থেকে PRL আর অক্সিটোসিন নিঃসৃত হচ্ছে। PRL মানে প্রোল্যাক্টিন, ঠিক আছে, প্রোল্যাক্টিন আর অক্সিটোসিন নিঃসৃত হচ্ছে, যেটা কিনা এই যে হরমোন অফ হাইপোথ্যালামাস স্টোর ইন পস্টেরিয়র পিটুইটারি, জানো যে এই দুটো পস্টেরিয়র পিটুইটারি হরমোন, এবং এটাই ল্যাক্টিফেরাস ডাক্ট পরিণত করছে এবং এটাই মিল্ক সিক্রিশন ঘটাচ্ছে।
এইটা এই উজেনেসিসটা বোঝানো হয়েছে। উজেনেসিসে দেখো প্রাইমারি উসাইট, এই প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট, সেকেন্ডারি উসাইটটা কিসে পরিণত হচ্ছে ওইখানে বুঝিয়েছিলাম। সেকেন্ডারি উসাইটটাই অ্যাম্পুলাতে প্রবেশ করছিল, আর সেকেন্ডারি উসাইটটা গ্রাফিয়ান ফলিকল থেকে চলে যাওয়ার পর যেটা পড়ে থাকছে সেটাই হলো কর্পাস লিউটিয়াম। প্রথমেই যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, কর্পাস লিউটিয়াম থেকে সেকেন্ডারি উসাইট বেরিয়ে যাচ্ছে, তাহলে এই সেকেন্ডারি উসাইটটা চলে যাওয়ার পর এই যে রাপচার করে চলে যাওয়ার পর যেটা পড়ে থাকছে সেটাই হলো কর্পাস লিউটিয়াম, প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম। তাহলে গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইড, এই যে গ্রাফিয়ান ফলিকলটা প্রথমে এফএসএইচ দ্বারা ফলিকুল গুলো ম্যাচিওর হয়ে গ্রাফিয়ান ফলিকুল হচ্ছে, গ্রাফিয়ান ফলিকুল থেকে মধ্যে সেকেন্ডারি উসাইডটা কোথায় চলে যাচ্ছে, সেই ফ্যালোপিয়ান টিউবিউলের অ্যাম্পুলাতে স্পার্মের সাথে মিলিত হওয়ার জন্য, আর বাকি যেটা পড়ে থাকছে তাকেই বলে কর্পাস লিউটিয়াম। সেখান থেকেই প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন ক্ষরণ হচ্ছে। প্রোজেস্টেরন কি তৈরির জন্য দায়ী বলো দেখি? প্রোজেস্টেরন কি তৈরির জন্য দায়ী? আবার প্রথমে যেতে হবে, সব নাকি এরা বুঝতে পারছে? সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে দেখালাম প্রোজেস্টেরন কি তৈরির জন্য দায়ী। প্রোজেস্টেরন হরমোন রেসপন্সিবল ফর, এখানে দেখিয়েছি তো কি তৈরির জন্য, কি তৈরি করছে এখানে প্রোজেস্টেরন? এন্ডোমেট্রিয়াম। বুঝতে পারছো? ম্যাম আমি মিউট অফ মানে মিউটটা না খুলেই ম্যাম বলছিলাম, ওর জন্য শুনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলেই হলো। এখানে যে গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইটটা এখানে চলে গেল, আবার বোঝাচ্ছি, এটাতেই শুরু করেছিলাম। সেকেন্ডারি উসাইটটা এখানে চলে গেল, তাহলে গ্রাফিয়ান ফলিকলটা কিসে পরিণত হলো? কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম থেকে ইস্ট্রোজেন, ইনিবিন আর প্রোজেস্টেরন বেরোচ্ছিল। প্রোজেস্টেরন হরমোনটা কিসের জন্য দায়ী? এন্ডোমেট্রিয়াম তৈরির জন্য। ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম সেটা তৈরির জন্য কে দায়ী? প্রোজেস্টেরন। কেন দায়ী বলো তো? এখানে কি হবে? এন্ডোমেট্রিয়ামটা তৈরি হলো কেন এখানে? মানে এই যে প্লেসটা এটাকে মজবুত করা হচ্ছে কেন? এখানে কি হবে? বেবিটা মানে ব্লাস্টুলা স্টেটটা যাতে ওখানে ঠিকঠাক করে থাকতে পারে, বেবিটা যাতে থাকতে পারে, একদম বেবিটা যেন এখানে ঠিকঠাক করে থাকতে পারে, তাই তো? সেই জন্য এই স্ট্রাকচারটাকে মজবুত করা হচ্ছে। তাহলে এই মজবুত করাতে কোন হরমোনের ভূমিকা? কোন হরমোন রেসপন্সিবল? ম্যাম কিসের জন্য একবার কোয়েশ্চেনটা বলুন। এই এন্ডোমেট্রিয়াম তৈরির জন্য কোন হরমোন রেসপন্সিবল? ম্যাম ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, তবে মেইনলি প্রোজেস্টেরন। বাহ, গুড, বোঝা গেছে। এইটাই এখানে আরেকবার বলা হলো। আচ্ছা কত বুঝছিলাম। আচ্ছা এই মেনস্ট্রুয়েশন সাইকেল বলে দিয়েছি। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 1 থেকে 5 দিন ব্লাড শেডিং হচ্ছে, আর কর্পাস লিউটিয়ামটা ডিগ্রেড করে মেনস্ট্রুয়েশন সাইকেল মানে পিরিয়ড হওয়া, কর্পাস লিউটিয়াম তো ডিগ্রেড করবে, প্রোজেস্টেরন কমে যাচ্ছে, ব্লাড শেডিং হচ্ছে, ব্লাড কাম আউট, ঠিক আছে। আর এটা হলো মেনস্ট্রুয়াল ফেজ। এবার পলিফারেটিং ফেজে কি হলো? এফএসএইচ গুলোকে অ্যাক্টিভ করলো, সেখান থেকে ইস্ট্রোজেন ক্ষরণ হলো, ইস্ট্রোজেন আবার এলএইচ সার্ক ঘটালো। এলএইচ সার্ক মানে কি? এলএইচ সার্ক মানেই হলো ওভিউলেশন, ওভিউল তৈরি হলো। ইফ নো প্রেগনেন্ট, মানে যদি প্রেগনেন্ট না হয় তাহলে এটা বেরিয়ে যাবে। 14 দিনে কি হয়? ওভিউলেশন হয়। এলএইচ সার্ক মানে এলএইচ এর পরিমাণ বেড়ে গেলে 14 দিনে সেকেন্ডারি উসাইটটা অ্যাম্পুলাতে যায়, একেই বলে ওভিউলেশন, ঠিক আছে।
মানে সেকেন্ডারি ওসাইটটা রেডি হয়ে গেল। এই সেকেন্ডারি ওসাইটটা একদিন ওখানে থাকে, অ্যাম্পুলাতে একদিন থাকে, স্পার্মের সঙ্গে মিলিত হওয়ার জন্য একদিন বসে থাকে। প্রেগনেন্সি, এবার যদি ফার্টিলাইজেশন প্রেগনেন্সি হয়, কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন বেরোবে, এরা ইউটেরাইন ওয়ালকে মজবুত করবে, ইউটেরাইন ওয়াল মেনটেন। ঠিক আছে, একদিন বসে রইলো, একদিনের মধ্যে যদি স্পার্ম আসে, স্পার্মের সাথে মিলিত হবে। এরপরে দেখো ওভিউলেটারি ফেজ, ওভিউলেটার গ্রাফিয়ান ফলিকল থেকে রাপচার হয়ে ওভিউলেশন ঘটলো, মানে সেকেন্ডারি ওসাইটটা অ্যাম্পুলাতে পৌঁছালো 14 দিন পর, একেই বলছে ওভিউলেটারি ফেজ। সিক্রেটারি ফেজ কি? গ্রাফিয়ান ফলিকল রাপচার করে গেল, গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে কিসে পরিণত হলো? কর্পাস লিউটিয়াম। এবার সেখান থেকে কি তৈরি হলো? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এরা ওই ইউটেরাইন ওয়ালকে মজবুত করলো। ঠিক আছে, তাহলে এটা হলো সিক্রেটারি আর লিউটিয়াল ফেজ, আগে বর্ণনা করেছি, এটা হলো তার লিখিত ভার্সন। এরপর আছে ফার্টিলাইজেশন, তাড়াতাড়ি একটু বলে দিই। 200 থেকে 300টা স্পার্ম একবারে ফার্টিলাইজেশন বা ইন্টারকোর্সে অংশগ্রহণ করে। প্রথম পর্যায়ে কি? ক্যাপাসিটেশনে কি হচ্ছে? ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট নিড টু capacitate means become capable to be level fertilize ovum by process called capacitation. তাহলে এই সময় এই স্পার্মের মুখ থেকেই কিছু কোলেস্টেরল বেরোয় আর কিছু গ্লাইকোপ্রোটিন বেরোয়। কোথা থেকে? স্পার্মের মেমব্রেন থেকে, এবং ক্যালসিয়াম আয়ন বেরোয়। এই ঘটনাগুলোই ক্যাপাসিটেশনের সময় ঘটছে। এই যে এখানে দেখো দেখানো হয়েছে, কোলেস্টেরল আর গ্লাইকোপ্রোটিন কিছু বেরোচ্ছে। এই সময় একটা ঘটনা ঘটে, তাহলে ফার্স্ট ঘটনা হলো ক্যাপাসিটেশন, সেকেন্ড ঘটনা হলো অ্যাগ্লুটিনেশন কি? এই স্পার্ম আর ওভাম দুটো থেকেই ফার্টিলাইজিন, অ্যান্টি ফার্টিলাইজিন বেরোচ্ছে এবং এরা একে অপরকে রেকগনাইজ করছে। এরপর কি? অ্যাক্রোজোমাল রিয়াকশনে কি হচ্ছে? স্পার্ম লাইসিন হচ্ছে, এখান থেকে তিনটে দেখো, জোনালাইসিন, করোনা পেনিট্রেটিং এনজাইম, হায়ালুরনিডেস, এই দুটো জোনালাইসিন আর করোনা পেনিট্রেটিং এনজাইম, এই দুটো পেনিট্রেশনে হেল্প করছে, খুব ইম্পর্টেন্ট। আর হায়ালুরনিডেস ডিজলভ করছে, মানে এটাকে ডিজলভ করে দিচ্ছে। তাহলে পেনিট্রেট কোথায় কোথায় ঘটছে? এর উপরে যে জোনা পেলুসিডা আছে ওভামের উপর, আর করোনা রেডিয়াটা এর মধ্য দিয়ে স্পার্মকে পেনিট্রেশনে হেল্প করছে, আর হায়ালুরনিডেস এজ এ সিমেন্টিং সাবস্টেন্স অফ করোনা রেডিয়াটা, ওটাকে আবার ডিজলভ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে ফার্টিলাইজেশনটা ঘটছে। এই ফার্টিলাইজেশনের ফলে এই যে স্পার্মটা আসলো আর এসে ওভামকে ফার্টিলাইজ করবে, এবং আরেকটা পোলার বডি তৈরি হয়েছে, দেখো সেকেন্ডারি পোলার বডি অত মানে ওটা শেষে অবলুপ্ত হয়ে যায়, মেনলি ওভামের সঙ্গেই স্পার্ম মিলিত হয়। তাহলে স্পার্ম লাইসিনের এখানে ভূমিকাটা 3 দিক থেকে কিন্তু আমাদের করতে হবে, দুটো পেনিট্রেশনে, একটা ডিজলভিং। এটা সেটাই আরেকবার বোঝানো হয়েছে। কিছু টার্মিনোলজি এখানে আসে, সেটা হলো কি? পলিস্পার্মি কি? পলিস্পার্মি হলো অনেক স্পার্ম যে বেরিয়ে আসে সেটাকেই বলছে পলিস্পার্মি। কিন্তু পলিস্পার্মি একটাই, অনেক স্পার্ম থাকলেও একটাই মাত্র স্পার্ম কিন্তু ওভাবে নিষিক্ত করবে নর্মাল প্রসিডিওরে। ঠিক আছে, এখানে অনেক কন্ট্রাডিক্টরি আছে, মানে মানে অ্যাবনর্মাল কেসে এরকম বিভিন্ন ঘটনা ঘটতে পারে। তাহলে প্রথমে দেখো অ্যাকশন পোটেনশিয়াল অনুযায়ী ভেতরটা থাকে মাইনাস, বাইরেটা প্লাস। পরে ডিপোলারাইজেশনের সময় সোডিয়াম ভোল্টেজ চ্যানেল যখন ওপেন হয়ে যায়, তখন দেখো বাইরেটা হয়ে গেল মাইনাস আর ভেতরটা হয়ে গেল প্লাস।
এই সময় ভোল্টেজ গেটের চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে আরো একটু এখানে ডিটেলে বললে ভালো হয়, যাই হোক আজকে অনেকটা বলা হয়েছে বলে এটা আমি শর্টেই বলে দিচ্ছি আর কি। এই ওভাম স্পার্ম মিলিত হয়ে আর কি ফার্টিলাইজেশনটা ঘটবে। এখানে আবার বিভিন্ন কোশ্চেন আসে যে কোনো কোনো ক্ষেত্রে আইডেন্টিক্যাল টুইন কখন হবে, নন আইডেন্টিক্যাল টুইন কখন হবে, মানে এইটা আরো ফার্টিলাইজেশনটা আরো ডেপথে পড়তে হবে, ঠিক আছে। আজকে একটা সুপারফিশিয়ালি পড়িয়ে দিলাম, আর ওটা আরো ডেপথে পড়তে হবে, ওটা না আরেকদিন মানে পুরো ক্লাসটাই লাগবে। এখন আমি পুরোটাই আজকে টার্গেট নিয়েছি, বেসিকটা করব, সেই জন্য এইভাবে দেখে নাও। স্পার্ম আর ওভাম মিলিত হয়ে জাইগোট হলো। এই জাইগোট মানে একটা টুয়েন সমন্বিত সেল, সেখান থেকে ক্লিভেজ পদ্ধতিতে দুটো থেকে 4টে সেল থেকে 8টা হলো একে বলে মরুলা, 16টা, এইভাবে 32টা এইভাবে সেল তৈরি হবে, ঠিক আছে। মানে জাইগোট তো প্রথম সেল, স্পার্ম আর ওভাম মিলিত হয়ে প্রথম সেল, তার থেকে এবার আমাকে এমব্রায়ো ফরমেশনের দিকে এগোতে হবে। মানে যত সেল ডিভিশন বাড়বে তত সেল অ্যারাইজ করবে এবং সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ বেরোবে, বোঝা গেছে। এখানে দেখো ব্লাস্টোসিল কে দেখানো হয়েছে, ব্লাস্টুলা সেজে ব্লাস্টোসিল, মানে ব্লাস্টোসিল এই ফাঁকা জায়গাটা, আর এখানে এমব্রায়োটা আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। এখানে তখনই আবার স্টেম সেল ফরমেশন হয়, এখানে দেখে নাও। এই যে আগে যে বলেছিলাম ওভাম আর স্পার্ম মিলিত হয়ে জাইগোট থেকে দুটো সেল থেকে ব্লাস্টোসিস্ট এই অবধি ঘটনা কিন্তু ঘটছে। এখানে যে দেখানো হয়েছে ফ্যালোপিয়ান টিউবিল থেকে ইউটেরাসের মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটছে, ফ্যালোপিয়ান টিউবিল থেকে ইউটেরাসের মধ্যে পথটাই এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এই সময় আরেকটা ফরমেশন হয়, সেটা হলো প্লাসেন্টা। প্লাসেন্টা ফরমেশন হয় মায়ের সঙ্গে আম্বেলিকা মানে বেবি নাভি থেকে আম্বেলিকাল কর্ড দিয়ে মায়ের সঙ্গে সংযোগ, সেটাকেই বলা হয় প্লাসেন্টা, ঠিক আছে। এই দেখো বেবি থেকে আম্বেলিকাল কর্ড, এটা হলো আম্বেলিকাল কর্ড থেকে প্লাসেন্টা মারফত মায়ের সঙ্গে একটা সংযোগ স্থাপন হয়, ঠিক আছে। এখানে দেখো ছবিতে এই যে বেবি এমব্রায়ো ফরমেশন হয়ে গেছে এবং আম্বেলিকাল কর্ড থেকে প্লাসেন্টা দিয়ে সংযোগ হয়েছে, এবং এখানে মানে মাতৃগর্ভে থাকা অবস্থায় এইরকম প্লাসেন্টাটা ফরমেশন হয়। ইয়ক স্যাক, এটা এমব্রায়ো, এখানে একটা ইয়ক স্যাক, অ্যামনিওটিক কর্ড এইভাবে মাতৃদেহর সঙ্গে যুক্ত থাকে। এখানে একটু দেখানো হয়েছে 5 মান্থে প্রথম একটা বেবির হার্ট গ্রো করে, প্রথম হার্ট গ্রো করে এমব্রায়ো, মাদার উম্বে প্রথম কিন্তু একটা এমব্রায়োর হার্ট গ্রো করে, তারপরে আস্তে আস্তে লিম্ব ডিজিট, এক্সটার্নাল জেনিটালিয়া, হেয়ার অ্যাপিয়ারেন্স, হেড, ফাস্ট মুভমেন্ট অফ ফিটাস, এরকম বিভিন্ন মান্থ অনুযায়ী যে বিভিন্ন গ্রোথ সেটাকে দেখানো হয়েছে। বার্থ অফ বেবি, একে বলে পারপিউরেশন। পারপিউরেশন মানে কোনো বেবির যে বাত, একে বলে পারপিউরেশন। প্লাসেন্টাটা উইক হয়ে যায়, প্রোজেস্টেরন লেভেল ড্রপ করে। প্রোজেস্টেরন লেভেল এতদিন এইটাকে মজবুত করার জন্য প্রোজেস্টেরন লেভেল হাই ছিল ইউটেরাসের মধ্যে, এবার প্রোজেস্টেরন লেভেলটা ড্রপ করলো। প্লাসেন্টা স্টার্ট সিক্রিটিং কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এটা অ্যাড্রিনাল কর্টেক্সে গিয়ে কর্টিসল আর ডিএইচএই মানে ডাইহাইড্রোফিনাইল স্টেরন এর উপরে কাজ করছে, এবং এখান থেকে ইস্ট্রোজেন বেরোচ্ছে। আমাদের মূল টার্গেট হলো এইবার আবার নর্মাল লাইফে ফিরে যাওয়া,
আমাদের নর্মাল লাইফে ফিরে যাওয়ার জন্য কোন হরমোনের ভূমিকা? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন মেক্স অক্সিটোসিন রিসেপ্টর এবং ইউটেরাইন অ্যাক্ট অন ইউটেরাইন ওয়াল টু রিলিজ প্রোস্টাগ্ল্যান্ডিন ফ্রম ইট। ফুল ডেভেলপমেন্ট অফ ফিটাস রিলিজ অক্সিটোসিন। এই সময় অক্সিটোসিন হরমোনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা ফিটাস যখন ডেভেলপ হয়ে যায় তখন অক্সিটোসিন মানে এই যে সরু ভ্যাজাইনা থেকে কি ঢুকে দিল? স্পার্ম। আবার ভ্যাজাইনা থেকেই কিন্তু এই বেবিটা বেরিয়ে আসবে। তাহলে এই ভ্যাজাইনাল কন্ট্রাকশন রিল্যাক্সেশনের জন্য অক্সিটোসিন হরমোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে যখন এই বেবিটা বেরিয়ে আসে তখন এইখানকার মাসেল, ভ্যাজাইনাল মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশনের জন্য অক্সিটোসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বেবিটা যে বেরিয়ে আসছে একে বলে পার্চুরিশন। বাইরে থেকে অক্সিটোসিনের সমসাময়িক হরমোন দেওয়া হয়, তাকে বলে পিটোসিন, আর্টিফিশিয়াল অক্সিটোসিন, যেন এই ভ্যাজাইনার মানে লেবার পেনটা যেন রিডিউস করা যায়। মানে এই সরু ছিদ্রের মধ্যে দিয়েই কিন্তু ভ্যাজাইনা, সরু ছিদ্রের মধ্য দিয়ে এই যে দেখিয়েছিলাম দুটো ছিদ্র, উপরেরটা দিয়ে ইউরিন আর নিচেরটা হলো ভ্যাজাইনা। এখান দিয়ে স্পার্ম ঢুকবে, আবার এখান থেকেই কিন্তু বেবি বেরিয়ে আসবে। তাহলে এইখানে তখন গুরুত্বপূর্ণ মানে এটা অনেকটাই এনলার্জ হয়ে যায়। আর এখানে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের জন্য অক্সিটোসিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা আর্টিফিশিয়াল অক্সিটোসিন দেওয়া হয় যেন এই পথকে আরো প্রশস্ত করার জন্য। পিটোসিন, তাকে বলে পিটোসিন বা আর্টিফিশিয়াল অক্সিটোসিন। আচ্ছা, এই শেষ হলো, বুঝতে পারলে? এইটা হলো পুরো হিউম্যান রিপ্রোডাকশন। আরো ডিটেলে, যত ডিটেলে পড়া যাবে ততই ভালো। এইটা একটা সাম্যক বেসিক কনসেপ্ট দেওয়া হলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো, স্যাটিসফাই হয়েছো? এবার এই প্রসিডিওরটা কিন্তু মানে আমার তোমার সবার জীবনের প্রসিডিওর, ঠিক আছে? মানে প্রত্যেক, মানে শুধু যে আমরা বায়োলজি পড়ছি বলে জানবো তা না, প্রত্যেক মানুষেরই এটা স্বল্প বিস্তর জেনে রাখা উচিত, ঠিক আছে? এই যে মেনস্ট্রুয়েশন সাইকেল, তার সময় এন্ডোমেট্রিয়ামটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ওভামকে নিয়ে বেরিয়ে আসছে, মানে সেটা কতটা যন্ত্রণাদায়ক, এইটা আমাদের রেগুলার বেসিসে প্রত্যেক মানতে হয় বলে আমরা এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কিন্তু মানে আবার দেখবে যে কারো কারো প্রচন্ড পেন হয়, পেটে অ্যাবডোমিনাল পেন হয়, তাই তো? এটা মানে প্রচন্ড কিন্তু যন্ত্রণাদায়ক। এই সময় এন্ডোমেট্রিয়ামটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একটা ওভামকে নিয়ে বেরিয়ে আসে প্রত্যেক মান্থে। মানে হিউম্যানের ক্ষেত্রে এরকম, আবার অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রে মানে এইরকমই প্রসিডিওর, সে ডে গুলো আর কি ভ্যারি করে যাবে। এটা যেমন 28 দিনের একটা সাইকেল, আবার ফর্মেশন হচ্ছে, আবার সেটা ব্লাড শিডিং এর মাধ্যমে বেরিয়ে আসছে, মানে প্রত্যেক মান্থেই সাইক্লিক্যাল একটা প্রসিডিওর ঘটছে, তাই তো? তাই জন্যই নাম হয়েছে মেনস্ট্রুয়েশন সাইকেল। এই যে মেনস্ট্রুয়েশন সাইকেল কখন বলো তো বন্ধ হয়? বলো, মেনস্ট্রুয়েশন সাইকেল কখন বন্ধ হয়? 50 এজে। হ্যাঁ, 50 এজে। 50 এজে, ঠিক বলেছো, তাকে বলে মেনোপজ। আর এমনি মানে এমনি কি মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ হয় কখনো? 50 এজ হলো না, ধরো যদি শেষ হয়ে যায় বন্ধ হয়। হ্যাঁ, মানে শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায়? মেনস্ট্রুয়েশন সাইকেল আমাদের প্রত্যেক মাসে হয়, কিন্তু কখন মেনস্ট্রুয়েশন সাইকেলটা বন্ধ হবে? হবে না, ধরো সময় বন্ধ থাকবে। অ্যাবসলিউটলি রাইট, প্রেগন্যান্সির সময় বন্ধ থাকবে। যদি স্পার্ম দ্বারা সেকেন্ডারি উসাইট মানে ওভাম মানে সেটা যদি ফার্টিলাইজেশন হয় তাহলে বন্ধ থাকবে। তাহলে শুধু কি প্রেগন্যান্সির সময় বন্ধ থাকে, আর কি কখনো বন্ধ থাকে? প্রেগন্যান্সির সময়, তারপর ম্যাম মেনোপজে তারপর বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মেনোপজে তো বন্ধ হয়ে যায় 50 এজ, ওটা শুনলাম।
কিন্তু নর্মাল ধরো একটা 30 বছর বয়সী বা একটা 25 বছর বয়সী সেই ওম্যানটা প্রেগনেন্ট হলো, তো বন্ধ হলো, কিন্তু আর কখনো বন্ধ হয় না। না, এটা ঠিক না। হ্যাঁ, আরো বন্ধ হতে পারে যদি আমরা হাইজিন মেনটেন না করি, যদি আমরা নিউট্রিশিয়াস খাবার না খাই, বা হরমোনাল ডিসব্যালেন্সির জন্য বন্ধ থাকতে পারে। আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, ঠিক আছে। আবার মানে ম্যাল নিউট্রিশনও বন্ধ হয়ে যেতে পারে আমি যদি ফিজিক্যাল হাইজিন ঠিকঠাক মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখি, অথবা হরমোনাল কিছু ডিসব্যালেন্সির জন্য বন্ধ থাকতে পারে। মানে এরকমই না যে আমি প্রেগনেন্ট হলেই বন্ধ থাকবে। পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে এরকম ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল দেখা যায়? হ্যাঁ ম্যাম। দেখা যায়। তাহলে পলিসিস্টিক ওভারি আমরা যে এইরকম বাইরের খাদ্য খাবার খাই তাতে সিস্ট ফর্মেশন হয় ওভারিতে, তাতেও কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ হয়। তার মানে একটা মেয়ের মেনস্ট্রুয়েশন সাইকেল মানে একবার ধরো মাসে যে পিরিয়ড হয় সেটা যে হলো না তার মানেই এই নয় যে সে প্রেগনেন্ট। এবার সেই টেস্টিং কিট পাওয়া যায়, সেটাই দেখা গেল যে না সে তো প্রেগনেন্ট না, তাহলে তখন আবার ব্যাকে যেতে হয় যে সে তার কি পলিসিস্টিক ওভারি বা তার কি হাইজিনের অভাব বা তার কি ম্যাল নিউট্রিশন, তাহলে এই কারণেও কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ থাকতে পারে। একমাত্র যে শুধু প্রেগনেন্ট হলেই বন্ধ হবে এমনটা নয়, বুঝতে আছে? হ্যাঁ, প্রেগনেন্ট হলে তো অবশ্যই বন্ধ হবে, কিন্তু আরো অন্যান্য কারণেও বন্ধ থাকতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। এই বিষয়গুলো তোমরা দেখো, এর থেকে কিন্তু মানে পুঙ্খানুপুঙ্খ করে প্রশ্ন আসবে। এটা সেই 12 এর 3rd সেমিস্টার হোক বা মেডিকেল এন্ট্রান্স হোক, এটা মানে হিউম্যান রিপ্রোডাকশন মানে অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। সেটাকে একদম ভালো করে রপ্ত করতে হবে। আশা করি এই যে বেসিক কনসেপ্ট দিলাম এরপর তোমরা বিভিন্ন বই পড়ো, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমাদের এরকম মেনস্ট্রুয়েশন সাইকেল বা এরকম ঘটনা আজকে পড়ানোর আগে তোমরা সব এইগুলো জানতে? ম্যাম কিছু কিছুটা জানতাম, কিন্তু এখন ম্যাম ডিটেলসে মানে ভালো করে বুঝেছি। আচ্ছা, আর কিছু প্রশ্ন আছে এরকম অজানা কোনো প্রশ্ন যা জানতে চাও, না সবটা বুঝতে পেরেছো? ম্যাম আমাদের যে মানে ফলিকলস গুলো থাকে ওটা তো ম্যাম মানে লিমিটেড, যেমন ম্যাম আমাদের ওই মেলসদের ক্ষেত্রে যেমন মানে আপনি বললেন যে এজিং ম্যানদেরও দেখা যায়, কারণ ওটা ম্যাম ডিভাইড করতেই থাকে, কিন্তু ম্যাম আমাদের ফলিকলস গুলো লিমিটেড। তাহলে ম্যাম এই যে মানে ডক্টররা যে বলে এই লেট প্রেগন্যান্সি জনিত যে সমস্যাগুলো হয় ওটা কি এই ফলিকলের লিমিটেশনের জন্য? না না, সেগুলো তো হরমোনাল, মানে এখানে যে ফলিকলকে অ্যাক্টিভেট করছে কে করছে? এফএসএইচ, মানে আমাদের যে হরমোনাল প্রবলেমের জন্য মানে প্রেগন্যান্সি আসতে অসুবিধা হয়, সেটাই বলছো কি? না ম্যাম, সেটা জানতে চাইছো? ম্যাম লেট প্রেগন্যান্সি যাদের হয় মানে অনেক এজিং এ তাদের ম্যাম অনেক সময় অসুবিধা। অনেক কারণ হতে পারে, মানে হরমোনাল লেভেল গুলো যদি ঠিকঠাক অ্যাচিভ না করে, হরমোনাল লেভেলের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখালাম তো, এফএসএইচ এলএইচ, ওইগুলো যদি ঠিকঠাক ক্ষরণ না হয়, মানে লেট প্রেগন্যান্সির জন্য তো দুই পক্ষই দায়ী, স্বামী স্ত্রী দুই পক্ষই দায়ী। এবার প্রথমে রেকগনাইজ করতে হবে যে কারো প্রেগন্যান্সি আসছে না, প্রথমেই রেকগনাইজ করতে হবে যে প্রবলেমটা কার, কোন মানে মেলের নাকি ফিমেলের। তারপরে তাকে বিভিন্ন ডাক্তার বিভিন্ন হরমোনাল টেস্ট দেবে, যে নর্মালি মানুষের শরীরে যে হরমোনগুলো খরিত হচ্ছে যে লেভেলে, ওনার সেই হরমোনগুলো খরিত হচ্ছে কিনা সেই লেভেলের টেস্ট দিয়ে তার উপর রেকগনাইজ হবে। আবার স্পার্ম কাউন্ট, মানে প্রত্যেকবার স্পার্ম নিঃসরণের সময় মেলের ক্ষেত্রে ওই 250 থেকে 300 স্পার্ম বেরোচ্ছে কিনা সেটা, মানে কারো যদি স্পার্ম কাউন্ট কম থাকে, স্পার্মের মর্টালিটি
মানে স্পার্ম গুলো যদি সেরকম নিউট্রিশিয়াস, মানে স্পার্মকে কিন্তু অনেক দূর পথ অতিক্রম করে অ্যাক্টিভ হয়ে বিভিন্ন, মানে যার ধরো কোনো সমস্যা নেই তো সমস্যা নেই, এমনি প্রেগনেন্ট হয়ে সে একটা বাচ্চার জন্ম দিচ্ছে। কিন্তু মানে এই যে প্রেগনেন্সি, মানে ফার্টিলাইজেশন, মানে মেনস্ট্রুয়েশন সাইকেল, যত বলছি আরো মনে হচ্ছে পিছাই, মেনস্ট্রুয়েশন সাইকেল, ফার্টিলাইজেশন, প্রেগনেন্সি, এর সঙ্গে মানে এর সঙ্গে বহু কেমিক্যাল রিয়াকশন, একটার সঙ্গে অন্যটা ওতপ্রোতভাবে জড়িত। একটা রিয়াকশন হলে সেটা আবার অন্যটাকে অ্যাক্টিভেট করবে, স্টিমুলেট করবে, সেটা আবার অন্যটাকে। আমার মানে যার সমস্যা হচ্ছে না তার কিছুই মনে হচ্ছে না, এবার যার সমস্যা হচ্ছে তার একটা ডিস্টারবেন্সের জন্যই এত ফুল প্রসিডিওর পুরো আটকে যাচ্ছে। ঠিক আছে, এটাই হলো মেন কারণ। মানে সেটার ডিফেক্টটা কার মধ্যে সেটা বের করতে হবে, এবং সেটা কি টাইপের, হরমোনাল ডিফেক্ট নাকি বাহ্যিক গঠন। অনেকের ফ্যালোপিয়ান টিউবিউল একজনের দেখেছিলাম সেটা আবার মানে ঠিকঠাক তৈরি হয়নি, আমারই এক চেনা পরিচিত, প্রত্যেক ফ্যালোপিয়ান টিউবিউল থেকে ফ্যালোপিয়ান টিউবিউলে একবার করে ওভিউলেশন হয়, মানে এই মান্থে যদি লেফট সাইডের ফ্যালোপিয়ান টিউবিউলে ওভিউলেশন হয় তো পরের মান্থে রাইট সাইডে হবে। তাহলে সেই জন্য ওকে বলেছিল যে মানে যেইটা ডিফেক্টিভ সেইটা অ্যাভয়েড করতে। এবার পরের মান্থে যেটা হবে সেইটা থেকেই ওর বেবি জন্মেছিল, মানে একটা ফ্যালোপিয়ান টিউবিউলের ডিস্টারবেন্স থাকা সত্ত্বেও আরেকটা ফ্যালোপিয়ান টিউবিউল যেহেতু ভালো ছিল সেখান থেকেই কিন্তু বেবি জন্মগ্রহণ করেছিল। তাহলে এরকম বিভিন্ন টাইপের ডিস্টারবেন্স হতে পারে, হরমোনাল হতে পারে, মানে ফিজিক্যাল বা স্ট্রাকচারাল অ্যানাটমিক্যাল হতে পারে, বা কেমিক্যালের ঘনত্ব সেরকম পরিমাণ না হলে বিভিন্ন ডিস্টারবেন্স হতে পারে। বোঝা গেল? এই যে গর্ভ নিরোধক, মানে গর্ভ নিরোধকের জন্য তো বিভিন্ন প্রসিডিউর নেওয়া হয়, ভাসেক্টমি, টিউবেক্টমি করে নালীগুলোকে কেটে বেঁধে দেওয়া হয় যেন ইন্টারকোর্স করলেও বেবি না জন্মায়।